হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ওয়ান শট এমসিকিউ না, ওয়ান শট লাইভ ক্লাস। আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস, আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2024 সালের যে ওয়ান শট লাইভ ক্লাসটি আছে, সেই ক্লাস আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। শিক্ষার্থী বন্ধুরা, একটু আমাকে জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে পরিপূর্ণ ভিজিবল কিনা, একটু আমাকে জানাতে হবে। আমরা একই সাথে ফেসবুক থেকে লাইভে আছি এবং ইউটিউব থেকেও লাইভে আছি। সো আমাদের সাথে জয়েন করেছে অলরেডি রামিম, জয়েন করেছে আমাদের সাথে, রামিম ইসলাম জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং রামিম। সবাই লাইভটি শেয়ার করে দাও এবং হচ্ছে মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধবীকে, যাতে সবাই মিলে একসাথে আমরা ক্লাসটি করতে পারি। ইউটিউব থেকে জয়েন করেছে শিখা, মুসলিমা জয়েন করেছো, দেন মিজান জয়েন করেছে, আল হুসাইন জিহাদি জয়েন করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া চলে আসছি, ভেরি গুড ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সালিমা জাহান লিমা, ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম জানাচ্ছ ভাইকে, আমি সবার সালাম একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও সবাই। আয়েশা বলছে জি ভাই সবকিছু ক্লিয়ার আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওকে, গুড। আরাফাত হোসাইন, মুনতাহা সাদিকা আমাদের সাথে ফেসবুক থেকে আছো, রামিম রহমান আছে আমাদের সাথে, আরাফাত হোসাইন আছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রণতি রানী ইউটিউব থেকে, জাহিদ স্যার ক্লিয়ার। ক্লিয়ার, এটার বানানটা কি ঠিক আছে জাহিদ? একটু দেখো তো, তুমি ক্লিয়ার লিখেছো নাকি অন্য কিছু লিখেছো? আমি বুঝতে পেরেছি যদি কমিউনিকেশন ঠিক আছে, বাট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আমাদের কিন্তু মিস্টেক করে ফেলেছো। সেবলুমিয়া ভয়েস, ওকে, ইজি ইজি ইজি, সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া। চলে আসছি, ভেরি গুড আব্দুল্লাহ। সবাই চলে আসছো। আর একটা ছোট কাজ আছে, লাইভটা শেয়ার করে দিতে হবে। এই লাইভটা শেয়ার করে দিয়ে নিজের প্রোফাইলে রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে খুঁজতে অসুবিধা না হয়। এবং হচ্ছে বন্ধু বান্ধবী যারা যারা আছে, তোমাদের ক্লাসমেট যারা যারা আছে, সবাইকে ক্লাসটা করার জন্য মেনশন করে দিতে হবে লাইভের ঠিক কমেন্ট সেকশনে। দ্রুত মেনশন করে দিই আমরা। এবং ক্লিয়ার, হচ্ছে ক্লিয়ার তো সবকিছু আছেই, শেয়ার করে ডান কথাটা আমরা কমেন্টে লিখে ফেলি, ইউটিউব থেকে লিখে ফেলি, ফেসবুক থেকেও লিখে ফেলি, শেয়ার লিখে ডান লিখে ফেলি সবাই প্লিজ। তো আজকের ক্লাসে আমরা গতকালকেও কিন্তু সেম ঠিক সন্ধ্যা 6টায় আমরা জয়েন করেছিলাম। আমরা আজকে ক্লাসে 4টা জয়েন করেছি। আমাদের বেসিক্যালি 4টা ক্লাস, আমরা 2টা ক্লাস ওয়ান শট ফেসবুকে ফার্স্ট ওভার উপর থেকে নিচ্ছি। প্রথম পত্র নিয়েছি গতকালকে এবং আজকেও সেম প্রথম পত্রের উপরে নিব। তোমাদের সবার প্রিয় দুর্য ভাইয়া সন্ধ্যা ইংলিশ সেকেন্ড পেপার উপরে ক্লাসগুলো নিবেন, আমি ফার্স্ট পেপার উপরে ক্লাসগুলো নিচ্ছি। বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস ময়মনসিংহ, রাজশাহী এবং যশোর বোর্ড 2024 সাল। 2024 সাল বেসিক্যালি আমাদের নানান জিনিসের সাথে জড়িত বা জড়িত জিনিসটা, সালটা ছিল আমার 2024 সাল। তো এখানে আমরা ময়মনসিংহ বোর্ড নিয়ে কথা বলবো আজকে, রাজশাহী বোর্ড নিয়ে কথা বলবো এবং যশোর বোর্ড নিয়ে কথা বলবো। যতটুকু পসিবল হোক না কেন ততটুকু নিয়ে কথা বলবো। যদি ময়মনসিংহ বোর্ড নিয়ে প্রথম সবার শুরুতে আমরা ডিসকাস করব, সময় থাকলে আমরা রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড নিয়ে কথা বলবো। বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা বোর্ড আমরা পরিপূর্ণ সুন্দর করে সলভ করে ফেলার জন্য। গতকালকে হচ্ছে আমরা চেষ্টা করেছি কুমিল্লা বোর্ড সলভ করে, সিলেট বোর্ড সলভ করার চেষ্টা করেছিলাম। টাইম তোমার হচ্ছে স্বল্পতার কারণে, শর্টেজের কারণে আমরা হচ্ছে ভাই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। তোমরা আশা করি সমস্ত কিছু হোমওয়ার্ক কমপ্লিট করেছো। পোস্ট হোমওয়ার্ক যে পোস্টটা, সাবমিশন পোস্ট আমি তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব। আজকের ক্লাসটা হয়ে গেলে একবারে হোমওয়ার্ক সাবমিশন পোস্ট আমি তোমাদের 25 যে গ্রুপটাতে আছে সেই গ্রুপে আমি তোমাদেরকে জানিয়ে দিব। সেই পোস্টের কমেন্টে তোমরা হোমওয়ার্ক সাবমিট করে দিবা। ক্লিয়ার? ওকে, সো সবাই সবকিছু যেহেতু ক্লিয়ারলি শুনতে পাচ্ছে এবং আমাদের টাইমও হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসের দিকে জাম্প করতে পারি কিনা সেটা একটু আমাকে জানাও যে ভাইয়া একটু ক্লাস আপনি শুরু করতে পারেন। আমরা সবাই প্রস্তুত আছি, সবাই প্রস্তুত আছি, এই কথাটা রেডি লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করে ফেলবো আজকে। সো ময়মনসিংহ বোর্ড 2024, এটা দিয়ে আমরা শুরু করছি। 2024 সালের ইংলিশ ফার্স্ট পেপারের ময়মনসিংহ বোর্ডটা দেখবো। এবং ক্লাস যখন করছি, যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাস কোন কোন পার্ট থেকে, কোন কোন লেসন থেকে বা কোন কোন ইউনিট থেকে প্রশ্ন বেশি আসে, এই জিনিসগুলো একটু ফোকাস করতে হবে। কালকে যেরকম আমাদের হচ্ছে নেলসন ম্যান্ডেলা যে ইউনিটে রয়েছে পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, ওই লেসন থেকে প্রশ্নটা এসেছিল। সো আমরা ওই লেসনের উপরে গুরুত্ব দিব। প্রথম যে পার্টটা রয়েছে বঙ্গবন্ধুর যে ভাষণটা, সেটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না রাইট নাও এই কনটেক্সট অনুযায়ী, বাট পড়ে রাখলে ভালো, পড়ে রাখলে বেশি ভালো। আমরা সবাই পড়ে রাখবো, কোনো কিছু বাদ দিব না। শর্ট সিলেবাস এমনিতেও শর্ট, এর থেকে আবার শর্ট করার প্রয়োজন নাই, যদি না সময়
খুবই কম থাকে সেটা আলাদা বিষয়, বাট আমরা চেষ্টা করবো সবকিছু পরিপূর্ণভাবে কাভার করে ফেলার জন্য। নেলসন ম্যান্ডেলার লেসনটাও পরীক্ষাতে গতকালকে আসেনি, বাট ইম্পর্টেন্ট লেসন টু উইমেন, সেটা তো দেখলামই ইম্পর্টেন্ট, এবং অন্যান্য ইউনিটগুলো ইম্পর্টেন্ট। আমরা দেখবো কোন কোন ইউনিট থেকে প্রশ্ন বেশি আসে এবং কোন কোন লেসন থেকে বেসিক্যালি ডিরেক্টলি প্রশ্ন আসে। ঠিক আছে, সবাই প্রস্তুত আছে? আমরা শুরু করি। আচ্ছা, বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই। আমরা যে একটা বেসিক জিনিস প্রতিটা ক্লাসের শুরুতে আমাদের জানানো উচিত, তোমাদের জন্যই বেসিক্যালি এটা করা। তোমরা ফেসবুক, আমাদের হচ্ছে মেইনলি ক্লাস থেকে ক্লাস শেষ হওয়ার পরে গুগলে যাবা, গুগলে গিয়ে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা। আমাদের এখানে ভাই একটু সার্চ দিচ্ছে, 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা সবাই 10। ওকে, আমি যদি 10 মিনিট স্কুল লিখে জাস্ট 10ms.com বা 10minuteschool.com যাই লিখো না কেন, লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে ঠিক এরকম একটা আইকন তোমাদের সামনে আসবে, ঠিক এরকম একটা আইকন তোমাদের সামনে আসবে। তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবা, আর কিচ্ছু করার দরকার নাই, জাস্ট 10ms লিখে সার্চ দিবা। প্রথম যে পেজটা আসবে সেই পেজটাই জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করবা। ঠিক আছে, উপরের দিকে স্ক্রল করলে তোমার 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 25 ব্যাচ আছো, তোমাদের জন্য 10 মিনিট স্কুলের ডেডিকেটেড কিছু কোর্স আছে, কিছু লাইভ পেইড কোর্স আছে এবং কিছু লাইভ ফ্রি কোর্স আছে। সো এই যে আমরা ওয়ান শট লাইভ ক্লাসটা নিচ্ছি, ওয়ান শট এইচএসসি 25, ওয়ান শট এমসিকিউ বা ওয়ান শট ব্যবসায়ী বিজ্ঞান, ব্যবসা এবং হচ্ছে আমাদের মানবিক শিক্ষার জন্য ফ্রিতে আমরা ওয়ান শট কোর্সটা দিচ্ছি। তোমার প্রিপারেশন যদি 100% হয়, বা তুমি যদি মনে করে থাকো যে লাইভ ক্লাসের পাশাপাশি আমি নিজেকে একটু যাচাই করতে চাই, পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিয়ে নিজের অবস্থান, নিজের প্রিপারেশনটা কতটুকু হয়েছে, হালকা অবস্থানটুকু চেক করতে চাই, তাহলে আমাদের তোমাদের জন্য রয়েছে ওয়ান শট এমসিকিউ যে ফ্রি কোর্সটা। এই কোর্সে তোমরা এনরোল করে ফেলবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া যদি চাও যে না আমার প্রিপারেশন একটু খারাপ রয়েছে, আমি আরো নতুন করে একদম ডিটেইলসে, বা ডিটেইলস না হলেও মোটামুটি কম্প্যাক্ট ওয়েতে সবকিছু আবার রিভাইজ করে ফেলবো, শিখতে চাই, তাহলে তোমার জন্য রয়েছে আমাদের এসএমপির কোর্সগুলো রয়েছে। বিজ্ঞান বান্ডেল রয়েছে, আমাদের ব্যবসা শিক্ষা বান্ডেল রয়েছে এবং মানবিক বান্ডেল রয়েছে তোমাদের জন্য। বা চাইলে তোমরা হচ্ছে আলাদা করেও তোমরা ইংলিশ বাংলাতেও ভর্তি হতে পারো যদি তোমরা চাও। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগের জন্য এটা, ব্যবসা শিক্ষা বিভাগ এবং বাংলা ইংরেজি আইসিটি বান্ডেল তুমি আলাদা করে পারচেজ করতে পারবা। সো ইটস টোটালি আপ টু ইউ, তোমার কোন কোর্সটা প্রয়োজন। তুমি কি ফ্রিতে জাস্ট প্রিপারেশন নেওয়ার কোন অবস্থানে আছো, ওয়ান শট ক্লাসগুলো করতে চাও, তুমি চাইলে সেটাও করতে পারবা। আবার তুমি যদি চাও যে না তোমার প্রিপারেশন আরেকটু ভালো করতে চাও, তাহলে আমাদের তোমাদের জন্য রয়েছে পেইড কোর্স এসএমপি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। সো ইয়েস, ইউ ক্যান চুজ এনিথিং, এনিওয়ান ইউ ক্যান চুজ। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ময়মনসিংহ বোর্ড, ওকে ডান। সো ময়মনসিংহ বোর্ড 2024 সাল আমরা এখন দেখবো। আমরা দেখবো কোন কোন পার্ট থেকে প্রশ্ন এসেছে, কিভাবে এসেছে, কোন কোন লেসন থেকে প্রশ্নগুলো বেশি এসেছে। ওকে, অ্যাডোলেসেন্ট থেকে প্রশ্ন এসেছে, বয়সন্ধিকাল, যে সময়টা প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোত সম্পর্কিত, ওতপ্রোতভাবে জড়িত, সে বয়স থেকে আমাদের প্রশ্নটা এসেছে। সো আমরা একটু আমার তোমাদের বেসিক্যালি তিনটা লেসন, তিনটা প্যাসেজ থাকে, তিনটা প্যাসেজ থাকবে। তিনটা প্যাসেজের মধ্যে প্রথম যে প্যাসেজটা, ওই প্যাসেজ থেকে এ আর বি, সেকেন্ড প্যাসেজ থেকে ফ্লো চার্ট এবং থার্ড প্যাসেজ থেকে হচ্ছে আমাদের সামারি। এরপরে 4 বা 5-এ তোমাদের হচ্ছে উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ সেগুলো থাকবে, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ থাকবে। সো মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আমরা শুরু করি, চলো। সো রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস এ এন্ড বি। প্যাসেজটা পড়তে বলেছে এবং এ এন্ড বি প্রশ্নটা সলভ করতে বলেছে। সো দেখো এখানে কি বলেছে, সবারই আশা করি লেসনগুলো কমপ্লিট করা হয়ে গেছে, সবারই লেসনগুলো কমপ্লিট করা হয়ে গেছে। সো আমি একটু দ্রুত যাব, যেহেতু লেসন কমপ্লিটেড আছে সবার কাছে। আমি জাস্ট রিভিশন, আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাসটা যে কিভাবে করতে হয়, একটা কোয়েশ্চেন সলভ, সেটা বেসিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিব এখান থেকে। ক্লিয়ার? আর যারা লাইভটি এখনো শেয়ার করেনি, প্লিজ লাইভটি শেয়ার করে দিতে হবে, এবং হচ্ছে যারা আমাদের বন্ধু বান্ধবীকে মেনশন করো নাই ফেসবুক গ্রুপে, মেনশন মানে এই লাইভ ক্লাসের কমেন্টে প্লিজ তাদেরকে মেনশন করে দাও। কি বলেছে দেখো এখানে, অ্যাডোলেসেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের মেইন কিন্তু একটা জিনিস আছে এখানে, আমরা মূল লেসনে যাওয়ার আগে আমরা এমসিকিউ না কোশ্চেন গুলো একবার দেখে নিব, যে কি কি কোশ্চেন আমাদের এখানে আছে, কি কি কোশ্চেন আছে আমরা সেটা একটু দেখে নিব, তাহলে আমাদের সলভ করতে ইজি হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া তোমাদেরকে আগেও বলেছি, এতে টাইমটা সেভ হবে, আমাদের টাইমটা কিন্তু সেভ হবে এক্ষেত্রে। বলছে দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স। বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স মানে কি, বয়সন্ধিকাল, এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে কাজ করে, এটা কালের নাম, সো ইটস এ নাউন। সো এখানে বলেছে যে তুমি বয়সন্ধিকাল বলতে কি বুঝো, বয়সন্ধিকাল বলতে কি বুঝো।
এটা আমরা লিখবো, আমরা দেখবো বয়সন্ধিকাল মানে কি। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ? হোয়াটস দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ? বাংলাদেশে মেয়েদের শর্তগুলো কি কি? বয়সন্ধিকালের একটা মেয়ের কি কি শর্ত, কি কি জিনিস মেনটেন করতে হয়, সেগুলো হচ্ছে তোমার দেখতে বলেছে এখানে। হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি? হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ ইট? জেন্ডার ডিসপ্যারিটি বলতে বুঝে হচ্ছে লিঙ্গ বৈষম্য আমরা করি না, ছেলেদের জন্য এক ধরনের অধিকার, মেয়েদের জন্য আরেক ধরনের অধিকার, ছেলেদের এক ধরনের একভাবে আমরা ট্রিট করি, মেয়ে হলে আমরা আরেকভাবে ট্রিট করি, মূল্যায়ন করি। সো হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি? লিঙ্গ বৈষম্য বা ভেদাভেদ বলতে কি বোঝায় সেটা আমরা দেখবো। এন্ড হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট? এবং লিঙ্গ বৈষম্যের যে ফলাফলটা রয়েছে, যে খারাপ দিকটা রয়েছে, সেটা কি, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এরপরে হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ? বাংলাদেশে কিন্তু মেয়েদের বাল্য বিবাহ বেশি হয়। সো বাল্য বিবাহ হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী? বাংলাদেশে বাল্য বিবাহ হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এন্ড হোয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ইন লাইফ? এবং প্রত্যেকটা মানুষের জন্য বয়সন্ধিকাল কেন গুরুত্বপূর্ণ একটা সময়, সেটা এখানে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে এই 5টা কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স, একটা বলতে কি বোঝায়, কন্ডিশনটা কি বাংলাদেশে মেয়েদের, হোয়াট ইজ দ্য জেন্ডার ডিসপ্যারিটি এবং এটার কনসিকুয়েন্সেসটা কি, এন্ড হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ? কোন জিনিসগুলো মেয়েদের বাল্য বিবাহের জন্য দায়ী, এন্ড কি কেন আমাদের প্রত্যেকের জীবনে অ্যাডোলেসেন্সের মতো সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করি এবার পুরো লেসনটা পড়ে। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. বলেছে adolescence একটা জাতির প্রধান সম্পদ হিসেবে আমরা ধরতে পারি। একটা জাতির কিন্তু অনেক ধরনের সম্পদ থাকে, প্রাকৃতিক সম্পদ থাকে, তোমার হচ্ছে কয়লা, গ্যাস, হ্যাঁ, খনিজ পদার্থ, অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, স্বর্ণ থাকতে পারে। কিন্তু একটা মানুষের, একটা দেশের সবচাইতে ইম্পর্টেন্ট সম্পদ কি জানো? মানব সম্পদ। মানুষ, ঠিক আছে কিনা? মানব সম্পদ বা মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ট্রিট করা উচিত, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স একটা দেশের জন্য হচ্ছে মানব সম্পদ বা মানুষ। সেখানে বলেছে adolescents constitute a nation's core resources, এবং ওই যে জনসংখ্যাগুলো রয়েছে, ওই জনসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের adolescents এর যে মানুষরা, যে পোলাপানরা রয়েছে, যে ছেলে যে মেয়ে রয়েছে, বয়সন্ধিকালের যে ছেলে যে মেয়ে রয়েছে, তারা অত্যন্ত ইম্পর্টেন্ট সম্পদ হিসেবে ট্রিট করা হয়ে থাকে। ফর, কেন ইম্পর্টেন্ট? দেখো এই যে বয়সন্ধিকালের মানুষরা কেন ইম্পর্টেন্ট? ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় যে রিনিউয়াল রয়েছে, জাতীয় নতুন যে প্রজন্মটা রয়েছে, জাতীয় তোমার গ্রোথ, যে বৃদ্ধি রয়েছে, প্রবৃদ্ধি রয়েছে, যে নতুনত্ব এবং যে প্রবৃদ্ধি রয়েছে, দেশের যে প্রবৃদ্ধি হয়ে থাকে, যে গ্রোথ হয়ে থাকে, এই গ্রোথের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই অ্যাডোলেসেন্স এর বয়সটা। Adolescence is a period in life when transition from childhood to adulthood take place and behaviors and lifestyles are shaped. এই লাইফটা কেন ইম্পর্টেন্ট, এই জীবনটা কেন ইম্পর্টেন্ট? তুমি দেখবা এই যে বয়সন্ধিকালের সময়টা একটা মানুষের জীবনের একটা অন্যতম ট্রানজিশন, পরিবর্তন নিয়ে আসে। এই বয়সে কেউ যদি খারাপ কাজ করে, তার আলটিমেটলি লাইফ টাইম, পরবর্তী সারা জীবন সে খারাপ কাজে লিপ্ত থাকে। কেউ যদি নেশাগ্রস্ত হয়, তার বাদ বাকি সারা জীবন সে নেশাগ্রস্ত, নেশা নিয়ে পড়ে থাকে, বা চান্স বেশি থাকে জীবনটা নষ্ট হয়ে যাওয়ার। বাট এই যে ট্রানজিশনটা, এই যে পরিবর্তনটা, ক্রিটিক্যাল মুহূর্তটা কেউ যদি পাশ কাটিয়ে যেতে পারে, তাহলে তার জীবনটা অত্যন্ত সুন্দর হয়, সে মোটামুটি ভালো একটা অবস্থানে তার লাইফে পৌঁছাতে পারে। তো এই জন্য এই লাইফটা, মানে এই জীবনে এই সময়টা যে যেভাবে ব্যবহার করবে, যে যেভাবে কাটাবে, তার ভবিষ্যৎ জীবনটাও ঠিক একই রকমই হবে, সেরকমটাই সে কাটাতে পারবে। কেউ যদি খারাপভাবে কাটায়, তার ভবিষ্যৎ জীবনটা খারাপ হবে, কেউ যদি ভালোভাবে কাটায়, তার ভবিষ্যৎ জীবনটাও কি আলটিমেটলি খারাপের দিকেই যাবে। ঠিক আছে, সেই জন্য বলা হয়েছে যে অ্যাডোলেসেন্স দ্য পিরিয়ড, এটা হচ্ছে বয়সন্ধিকাল এমন একটা সময়, পিরিয়ড ইটস টাইম, এটা হচ্ছে এমন একটা সময় ইন লাইফ, জীবনের, হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তোমার হচ্ছে কি শৈশব শৈশবকাল থেকে অ্যাডাল্টহুড, তোমার হচ্ছে কি বলে এটাকে বয়সন্ধিকাল, আমাদের যে অ্যাডাল্টহুড মানে কি প্রাপ্তবয়স্ক বুঝাইছে এখানে। তো বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যে যে ট্রানজিশনটা প্রয়োজন, যে পরিবর্তনটা হয়,
ওই সময়টা বেসিক্যালি বয়সন্ধিকালটাকে বুঝাইছে। মানে এই যে তুমি হুট করে বাচ্চা থেকেই মানে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারবে না। একটা মানুষ বাচ্চা অবস্থায় আছে, ছোট অবস্থায় আছে, আজকে রাতে ঘুমাইছে, কালকে সকালে উঠে সে কিন্তু বড় হয়ে যেতে পারে না। তার এই যে পরিবর্তনটা, প্রাপ্তবয়স্ক হতে যে ম্যাচুরিটি প্রয়োজন, হ্যাঁ, যে ম্যাচুরিটি প্রয়োজন, এই ম্যাচুরিটি আসতে আসতে তাকে একটু সময় দিতে হয়। স্লোলি, স্টিডিলি, ধীরে ধীরে তাকে ওই ম্যাচুরিটি অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছাতে হয়। হুট করে একটা মানুষ চাইলে প্রাপ্তবয়স্ক চলে যেতে পারে না। তো এই যে স্লোলি পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা র্যাডিক্যাল না হয়ে, দ্রুত না হয়ে, স্লোলি হওয়ার জন্য কিন্তু বয়সন্ধিকাল সময়টা আমাদেরকে হেল্প করে, এবং এতে গ্রোথটা খুব ভালো হয়। বয়সন্ধিকালে দেখো মানুষ খুব দ্রুত লম্বা হয়, হ্যাঁ, খুব দ্রুত তার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়। তো এটা কি তোমার হচ্ছে ম্যাচিউর অবস্থানে পৌঁছানোর জন্য এই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ক্রিটিক্যাল একটা টাইম। সো ট্রানজিশন, পরিবর্তন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড takes place and behaviors and lifestyles are shaped, এবং এটা মানুষের আচার আচরণ, ব্যবহার, জীবন স্টাইল, মানে তোমার হচ্ছে লাইফস্টাইল কিরকম হবে সেগুলো কি শেপ করা হয়। কেউ কি খুব হাই ফাই ওয়েতে চলবে, কেউ কি মধ্যবিত্ত অবস্থায় চলবে, কিভাবে তার লাইফ সে মেনটেন করবে, এগুলো কিন্তু আলটিমেটলি এই বয়সেই আমাদের পরিবর্তন হতে দেখা যায়। According to the World Health Organization, adolescence is the period which shapes the future of girls and boys' lives. এবং WHO, World Health Organization, একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা, যেটা কিনা মানুষের হেলথ নিয়ে নানা রকমের তথ্য দেয়, হেলথ নিয়েই কাজ করে, হেলথ নিয়ে গবেষণা করে। সো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা সময় হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ, যেটা কি একটা মেয়ের, একটা ছেলের ভবিষ্যৎ জীবনটাকে শেপ করে, ভবিষ্যৎ জীবনটাকে নির্ধারণ করে। ভবিষ্যৎ জীবনটা কেমন হবে সে সময়টা নির্ধারণ করা হচ্ছে বয়সন্ধিকাল। There are 28 million adolescents in বাংলাদেশ। বাংলাদেশে 28 মিলিয়ন, 28 মিলিয়ন তোমার হচ্ছে বয়সন্ধিকাল, মানে বয়সন্ধি কালের পোলাপান বাচ্চা কাচ্চা রয়েছে, এবং এর মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে, এবং 14.3 মিলিয়ন হচ্ছে আমাদের বেসিক্যালি কি ছেলে। সো 13.7 মিলিয়ন মেয়ে এবং 14.3 মিলিয়ন হচ্ছে আমাদের ছেলে। সো এই দুটো মিলিয়ে কি আমাদের হচ্ছে বয়সন্ধিকালে ছেলে মেয়ের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। সো বলছে ছেলে এবং মেয়েদের সংখ্যা প্রায় সমান, প্রায় সমান মানে একটু কম কম বেশি, বাট প্রায় সমান আমরা ধরতে পারি। সো এখানে বলেছে দেখো যে বাংলাদেশে মেয়েদের অবস্থান, বয়সন্ধিকালের যে মেয়েরা রয়েছে বাংলাদেশে, বয়সন্ধিকালে মেয়েদের যে অবস্থান, গার্লস ইন বাংলাদেশ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে তোমার হচ্ছে সাম্যতা, সমতা, এবং ইনইকুয়ালিটি মানে তোমার হচ্ছে অসমতা বা অসাম্যতা। সো বাংলাদেশের মেয়েদের যে বয়সন্ধিকালে যে মেয়েদের যে লাইফস্টাইল, এটা ক্যারেক্টারাইজ, এটা বৈশিষ্ট্য মণ্ডিত কিভাবে? ইনইকুয়ালিটি, অসমতা দিয়ে, অসমতা দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত। মানে ছেলেদেরকে একভাবে আমরা মূল্যায়ন করি এবং মেয়েদেরকে আমরা আরেকভাবে মূল্যায়ন করি, আমাদের মূল্যায়নের ধরন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সো এই মূল্যায়নের ধরন কিন্তু ভিন্ন হওয়া উচিত নয়। এজন্য বলেছে দেখো ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি, তোমার হচ্ছে অসম্মতা দিয়ে, তোমার অসমতা দিয়ে তোমার হচ্ছে এখানে বৈশিষ্ট্য মণ্ডিত, এন্ড সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেশন বলতে বুঝতে হচ্ছে কারো অধীনে থাকে। মেয়েদের জীবন তাদের ফ্যামিলি বা তাদের শ্বশুর বাড়ি বা তাদের বাবার বাড়ি বা সমাজ বলো, পরিবার বলো, কারো না কারো আন্ডারে তাদের থাকতে হয়। তারা স্বাধীন জীবন খুব কম অনুভব করতে পারে। বাংলাদেশের গ্রামের দিকে বেসিক্যালি এটা দেখা যায়, শহরের দিকে তো বা বিভিন্ন ধরনের পরিবারের পারিবারিক শিক্ষার অনুযায়ী ভিন্নতা হতে পারে, কিন্তু বেশিরভাগ গ্রামের দিকে দেখা যায় মেয়েদের জীবন খুব কষ্টে থাকতে হয়, নানান শোষণ নিপীড়নের শিকার তাদের হতে হয়, নানান শোষণ নিপীড়নের শিকার তাদের হতে হয়। তাদের ছেলেদের তুলনায় মেয়েদেরকে তেমন কোনো অধিকার দেওয়া হয় না, এবং মেয়েদের নানান জিনিসের মুখোমুখি হয়ে থাকতে হয়, নানান চাপে থাকতে হয়। সাবঅর্ডিনেশন বলতে বুঝে হচ্ছে কারো আন্ডারে, কারো অধীনে চাপ নিয়ে থাকা। সো সাবঅর্ডিনেশন এবং ইনইকুয়ালিটির মাধ্যমেই মেয়েদের জীবনটা মেনটেন করতে হয় উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজ এবং পরিবারের মধ্যে এই জিনিসগুলো তাদের দেখতে পাওয়া যায়। এরপরে দেখো, দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, marginalization or exclusion from health, education and economic opportunities
and vulnerability to violence and sexual abuse। খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন কথা বলেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ভাইয়া, এই পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে দেখো, এই যে মেয়েদেরকে তোমার হচ্ছে অসমতার শিকার হতে হয়, বা তোমার হচ্ছে চাপের মানে চাপ থাকতে হয়, মানে তোমার কারো আন্ডারে কারো অধীনে থাকতে হয়, এই যে অসমতা, ছেলেদেরকে একভাবে ট্রিট করা হচ্ছে, মেয়েদেরকে আরেকভাবে ট্রিট করা হচ্ছে, এই জিনিসটার কারণে, এই জিনিসটার কারণে দেখো এই যে ইনইকুয়ালিটি, এই অসমতা কোন দিকে নিয়ে যায়, লিডস টু মানে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায় দেখো ভাইয়া, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। ওয়াইড স্প্রেড মানে কি, ব্যাপক হারে। ওয়াইড স্প্রেড বলতে বোঝায় অনেক বেশি পরিমাণ, কম না কিন্তু অনেক বেশি পরিমাণ বাল্য বিবাহের দিকে নিয়ে যায়। চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহের দিকে নিয়ে যায়, মানে বয়স নির্দিষ্ট বয়সের আগেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ফ্যামিলি মনে করে যে একটা মেয়েকে কেন আমি এত লালন পালন করব, দরকার নাই। সে তোমার হচ্ছে বা শ্বশুর বাড়িতে চলে যাবে, স্বামীর বাড়িতে চলে যাবে, তাকে বড় করে আমার কোনো লাভ নাই। সে জামার বাড়িতে যত দ্রুত চলে যাবে, বোঝা তত দ্রুত কমবে। কিছু কিছু পরিবারের মেন্টালিটি স্টিল এ 2025-এ এসেও কিন্তু এই মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। মেয়েদেরকে দ্রুত একটা সঠিক বয়সের থাকে, তো সঠিক বয়স থাকে, ওই বয়সের আগে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, নানান শারীরিক জটিলতার মধ্যে একটা মেয়েকে বা একটা ছেলে কিন্তু যেতে হয়, বিশেষ করে মেয়েকেই একটা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। তো ওই জিনিসগুলো তাদের লাইফ রিস্ক থাকে, প্রজননের ক্ষেত্রে, সন্তান গর্ভধারণের ক্ষেত্রে, সন্তান জন্মদানের ক্ষেত্রে, নানান দিকে তাদের কিন্তু অনেক লাইফ রিস্ক থাকতে হয়। এবং ওই পরিবারের, নতুন একটা পরিবারের মধ্যে গিয়ে খাপ খাওয়ানোর একটা বিষয় থাকে, এবং এই খাপ খাওয়াতেও কিন্তু ছোটখাটো মানে ছোট মেয়েরা কিন্তু পারে না, কজ ম্যাচুরিটির বিষয় থাকে তো সবকিছু মেনটেন করার জন্য। বাবার বাড়িতে ছিল একরকম, হুট করে যখন অন্য বাড়িতে গিয়ে আরেক রকম লাইফ লিড করে, তাদের কিন্তু ব্যালেন্স করতে অসুবিধা হয়। সেই জন্য বলা হয়েছে যে প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ কিন্তু এটা অনেক বাড়িয়ে দেয় এই মেয়েদের, বয়সন্ধিকালের মেয়েদের ক্ষেত্রে। মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ। মার্জিনালাইজেশন মানে কি, প্রান্তিকীকরণ। প্রান্তিকীকরণ বলতে বুঝে হচ্ছে তাদেরকে এক পাশে করে ফেলা। প্রান্তিকীকরণ বলতে তারা নিজেদের পরিবারেও, যখন তারা দেখে যে ছেলেদের মানে বাবার পরিবারে বা বাবা মায়ের পরিবারে তারা যখন ছিল, তাদের কিন্তু এক ঘরে বা এক সাইডে তাদেরকে ট্রিট করা হতো। গরিব পরিবারগুলো বেসিক্যালি এটা করে, তাদেরকে এক পাশে ট্রিট করে। তুমি যখন মিনা রাজু, আমার মিনা রাজুর কার্টুন দেখছি না সবাই, মিনা রাজুর কার্টুন দেখছি না, কেউ কি দেখেছো মিনা রাজু কার্টুন? না দেখলে এখনো ইউটিউবে গিয়ে দেখতে পারো, ক্লাসের পরে দেখে ফেলো, যে তাদেরকে মিনা রাজুতে দেখবা, রাজুকে তাদের পরিবার একভাবে ট্রিট করে, ডিম দেয়, ডিমের বড় অংশ রাজুকে দেয়, ছোট অংশ তোমার হচ্ছে মিনাকে দেয়, মেয়েকে দেয়। সো ছোট অংশ মেয়েকে দেয়, কারণ তারা মনে করে যে মেয়েদের এত বেশি খাবার দাবারের প্রয়োজন নাই। কিন্তু সবার কিন্তু সেম ওয়েতে কিন্তু খাবার দাবারের বিষয় রয়েছে এখানে ডেফিনেটলি। সো তোমরা দেখলে কিন্তু বুঝবা যে ডিফারেন্সটা কিভাবে ক্রিয়েট করা হয়েছিল। এটা কেন দেখানো হয়েছিল, কজ যাতে পরিবারগুলো এই কার্টুনগুলো দেখে অ্যাটলিস্ট শিখতে পারে যে ভবিষ্যতে মেয়েদেরকে কম ট্রিট করলে, খারাপভাবে ট্রিট করলে কিরকম হতে পারে, সে জিনিসগুলো বোঝানোর জন্য, সচেতনতা ক্রিয়েট করার জন্য কিন্তু ওই কার্টুনগুলো হচ্ছে আমাদের তৈরি করা। সেই জন্য বলা হয়েছে দেখো, চাইল্ড ম্যারেজ তৈরি করে মার্জিনালাইজেশন, তারা নিজের পরিবারে বা শ্বশুর বাড়িতে এক পাশে, এক ঘরে মানে এক সাইডে রেখে তাদেরকে ট্রিট করা হয়। তাদেরকে যখন কোনো মানে যে কোনো প্ল্যান করা হলে ওই মেয়েদেরকে মানে ঘরের যে মেয়েরা থাকে, বউরা থাকে, তাদেরকে এক পাশে করে প্ল্যানটা করা হয়, তাদেরকে প্ল্যানিং এর মধ্যে আনা হয় না। কারণ তারা মনে করে তাদের এত বেশি চাহিদা দরকার নাই, তারা এক পাশে আছে, তাদেরকে যা দিব তাতে তারা খুশি থাকবে, এমন মেন্টালিটি নিয়ে তারা হচ্ছে বেসিক্যালি থাকার চেষ্টা করে মাঝে মাঝে। সেজন্য বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহ তৈরি করে, মার্জিনালাইজেশন এক পাশে তাদেরকে করে রাখা হয়, অর এক্সক্লুশন বর্জন। এক্সক্লুশন বলতে বুঝে হচ্ছে বর্জন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, বর্জন করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়। কোন জায়গা থেকে? হেলথ স্বাস্থ্যের দিক থেকে, এডুকেশন শিক্ষার দিক থেকে, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ এবং তোমার হচ্ছে কি ইকোনমিক অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো থেকেও তাদেরকে বর্জন করা হয়, তাদেরকে তোমার হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। ওকে, এরপরে দেখো অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। তোমার হচ্ছে ভালনারেবিলিটি, দুর্বল করে ফেলা হয় তাদেরকে, তোমার হচ্ছে অনেক বেশি শোচনীয় অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়। টু ভায়োলেন্স, তোমার ভায়োলেন্স বলতে কি বোঝায়? সহিংসতা, তাদেরকে সহিংসতার মধ্যে ঢেলে দেওয়া হয়, সহিংসতার মধ্যে তারা পড়ে যায়। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, দুর্ব্যবহার করা হয়ে থাকে। নানান কারণে, নানান দিক থেকে মেয়েরা তোমার হচ্ছে সেক্সুয়ালি অ্যাবিউজড হয় এবং তাদেরকে মার্জিনালাইজ করে রাখা হয়, চাইল্ড ম্যারেজের শিকার হয়। নানান প্রবলেম, অনেকগুলো প্রবলেমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন অফ এক্সক্লুশন ফ্রম হেলথ,
মানে তোমার হচ্ছে বাল্য বিবাহ, প্রান্তিকীকরণ, তোমার হচ্ছে হেলথের, স্বাস্থ্যের দিক থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এডুকেশন শিক্ষার দিকে, ইকোনমিক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে, এবং কি ভালনারেবিলিটি দুর্বল করে ফেলা হয়, তাদেরকে সহিংসতার দিকে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, তাদেরকে তোমার হচ্ছে সেক্সুয়ালি অনেক বেশি অ্যাবিউজ করা হয়ে থাকে। এরপরে দেখো, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। বাংলাদেশে মেয়েদের বয়স, মানে তোমার বিয়ের বয়স 18 বছর অ্যাটলিস্ট মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এটা কনটেক্সট বেসিসে হয়তো বা ভিন্ন হতে পারে, বাট মোটামুটি 18 বছর মেয়েদের জন্য এবং 21 বছর ছেলেদের জন্য। হাউএভার, তারপরেও 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. খুবই খুবই সিগনিফিকেন্ট একটা তথ্য দিয়েছে এখানে, যে আমাদের মেয়েদের বয়স যদিও 18 বছর, কিন্তু বর্তমানে বয়সন্ধিকালের মেয়েদের মধ্যে এই যে 33% বয়সন্ধিকাল যে মেয়েরা কতটুকু রয়েছে, এই যে দেখো তোমার 13.7 মিলিয়ন মেয়েরা তোমার হচ্ছে বয়সন্ধিকালের মেয়েরা রয়েছে, 13.7 মিলিয়ন মেয়েরা তোমার হচ্ছে বয়সন্ধিকালে রয়েছে। এর মধ্যে এই 13.7 মিলিয়নের মধ্যে 33% মানে 3/1 মেয়েদের, অর্থাৎ 4 মিলিয়ন স্টুডেন্ট, মানে তোমার হচ্ছে অ্যাডোলেসেন্ট মেয়েরা রয়েছে, 40 লক্ষেরও বেশি, 40 লক্ষেরও বেশি মেয়েদের তোমার হচ্ছে এই 16 বছর আগে বিয়ে হয়ে যায়। দেখো ভাই কি বলেছে, আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, মাত্র 15 বছর আগেই, মাত্র 15 বছর পার করার আগেই এই 3/1 বয়সন্ধিকাল মেয়েদের বিয়ে হয়ে যায়। এবং যাদের বিয়ে হয় তাদের মধ্যে 60%, যাদের বিয়ে হয় এই 3/1, এই যে 1 বিয়ে হয়েছে, এই 1 মধ্যে মনে করো 40 লাখ মানুষ, মেয়েরা তোমার 1 মধ্যে পড়ছে। এই 40 লাখের মধ্যে 60% মানে 24 লাখ, এই মনে করো 40 লাখ মেয়েদের 37 মিলিয়ন, একটু বুঝো ভাইয়া, 37 মিলিয়ন হচ্ছে তোমার মেয়েরা, এবং 37 মিলিয়নের 3/1 অর্থাৎ 40 লাখ, কমপক্ষে 40 লাখেরও বেশি হয়, 40 লাখ 45 লাখের মতো হয়। তো আমি ধরলাম 40 লাখ, এই 40 লাখ মেয়ের বয়স তোমার 15 বছরের আগেই তাদের বিয়ে হয়ে যায়, সঠিক গভর্নমেন্ট এজ, সরকারি যে বয়সটা সেটা মেনটেন করা হয় না। এবং এই 40 লাখের মধ্যে 60% মানে 24 লাখ মেয়েরা কি হয় তোমার হচ্ছে, দেখো এই যে বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, এবং এই 40 লাখের মধ্যে তোমার হচ্ছে 19 বছরের আগে তাদের কি হয়ে যায়, তাদের হচ্ছে মা, তারা সন্তান উৎপাদন করে, তারা মা হয়ে যায়। তো দেখো এই যে এজ অফ 15 and 60% become mothers by the age of 19. Research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age. গবেষণা দেখা গিয়েছে, দেখো গবেষণা করেছে এই যে এগুলো কেন হয়, গবেষণা করেছে, রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণা করে দেখা গিয়েছে যে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে যে সকল মেয়েদের বা যে সকল বয়সন্ধিকালের ছেলে মেয়েদের শিক্ষার লেভেলটা অনেক বেশি, হায়ার এডুকেশন, যারা শিক্ষা স্তর যাদের বেশি, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা একটু ধনাঢ্য পরিবার, অ্যাফ্লুয়েন্ট বলতে বোঝায় ধনী পরিবার, ধনী পরিবার, তো ধনী পরিবারের মেয়েরা, এবং হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটাকে শিক্ষা, যারা মানে বেশি শিক্ষা অর্জন করেছে, উচ্চ শিক্ষা অর্জন করেছে, সে সকল পরিবারের মেয়েদের বিয়েটা একটু দেরি করে হয়, কারণ তারা বুঝে তাদের আর্থিকভাবে তেমন কোনো প্রবলেম নাই, তারা অনেক সময় মেয়েদেরকে নিজের পরিবারে রাখলেও তাদের সমস্যা হয় না। তো আর্থিকভাবে যাদের সমস্যা নাই তারা, এবং যাদের শিক্ষা মোটামুটি আছে, তারা বেসিক্যালি মেয়েদের বিয়ে একটু পরে দেয়। গরিব পরিবারের মেয়েরা এবং কম শিক্ষিত মেয়েরাই বেসিক্যালি দ্রুত বিয়ে হয়ে যায়। So families tend to marry at a later age, তাদেরকে দেরি করে বিয়ে দেয়। Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. এবং ছেলেদের ক্ষেত্রে কি হয়, become ready for marriage, তারা কিন্তু মোটামুটি বয়সন্ধিকাল 18 বছর, 18 বছরের পরই 19, 20, 21 বছর বয়সে তারা বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে এত ঝামেলা হয় না, কিন্তু মেয়েদের কিন্তু পরিপক্কতা আসতে অনেক বিষয় চিন্তা ভাবনা করতে, অনেক টাইমের বিষয় রয়েছে এখানে। সো বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, মানে বয়সন্ধিকালের অল্প কিছুদিন পরেই ছেলেরা প্রস্তুত হয়ে যায়, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং তারা কি তোমার হচ্ছে প্রাপ্তবয়স্কের দিকেও চলে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে সমস্যা নাই, বাট মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয়। সো দ্যাটস দ্য প্যাসেজ
আমরা এখন কিছু এমসিকিউ দেখবো, যে এমসিকিউ গুলো আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। তো আমাকে একটু জানাও সবাই যে প্যাসেজ সবাই পরিপূর্ণ ক্লিয়ার কিনা। প্যাসেজ যদি ক্লিয়ার না থাকো এমসিকিউ সলভ করতে প্রবলেম ফেস করতে হতে পারে। আমরা যখন কোনো শব্দ দেখবো, কোনো এমসিকিউ সলভ করব, প্যাসেজে কিন্তু যে শব্দ অর্থ, দেখো প্যাসেজের অর্থটা জানাটা কেন ইম্পর্টেন্ট, কারণ একটা শব্দের অর্থ কিন্তু অনেক ধরনের হতে পারে। একটা প্যাসেজে সেন্টেন্সে কিন্তু একটা শব্দের অর্থ কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন আমি যদি বলি হচ্ছে যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। দেখো ভাইয়া, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যই কি সকল সুখের মূল। হ্যাপিনেস, এখানে কি দেখো, স্বাস্থ্যই সকল সুখের মূল বা উৎস হিসেবে কাজ করেছে। এখানে রুটের অর্থ কি, রুটের অর্থ হচ্ছে উৎস বা মূল। আর আমি যদি বলি যে দিস ইজ দ্য রুট অফ দিস ট্রি, দিস ইজ দ্য রুট, দিস ইজ দ্য রুট অফ দিস ট্রি, এটা হচ্ছে এই গাছের কি, অফ দিস ট্রি, এই গাছের শেকড়। রুট বলতে এখানে কি বুঝাইছে, শিকড়কে বুঝাইছে। এটা হচ্ছে কি এই গাছের শেকড়। এখানে কিন্তু রুট বলতে বুঝেছে উৎস বা মূল উৎসকে বুঝাইছে। এখানে যে স্বাস্থ্য সকল সুখের মূল উৎসকে বুঝাইছে। আর এখানে রুট বলতে কি বুঝাইছে, এখানে রুট বলতে হচ্ছে আমাদের গাছের শিকড়কে বুঝাইছে। তার মানে এক একটা সেন্টেন্সে কিন্তু সেম ওয়ার্ড একটা সেন্টেন্সে একটা অর্থে কাজ করে। আমাদের প্যাসেজে কিন্তু সেম অর্থ অনুযায়ী একটা শব্দ, নির্দিষ্ট শব্দ, স্পেসিফিক যে শব্দ ওই লাইনে বা ওই প্যাসেজে কি অর্থে ব্যবহার করা হয়েছে ওইটা কিন্তু বুঝে আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার? সেই জন্য প্যাসেজের অর্থটা বোঝা ইম্পর্টেন্ট এবং প্যাসেজটা বোঝাটা ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা লেট মি নো, আমাকে জানাও। ওকে, সো একটু জানাও সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাদের প্যাসেজের। সো হোয়াট ডাজ, এমসিকিউ 1 এ কি বলেছে দেখো, যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিন। কনস্টিটিউট বলতে কি বোঝায়, কনস্টিটিউট বলতে কি বোঝায়? ওকে, ইয়েস, বুঝতে পেরেছে। আইসিটি ক্লাস চলে, প্লাস ভাইয়ার ক্লাস। ও আচ্ছা, তোমাদের শুক্রবার আইসিটি ক্লাস চলে না, পেইড ব্যাচের মেবি আইসিটি ক্লাস চলছে। ওকে, এই জন্য আমাদের পার্টিসিপেট একটু কম কম্পারেটিভলি। সো নো, ডোন্ট ওয়ারি, আমাদের লাইভ রেকর্ড তো থাকবেই, তোমরা সবাই রেকর্ডটা করে নিতে পারো। তোমাদের যেহেতু পেইড ব্যাচের ক্লাস, আমার দুটো ক্লাস আসলে ইম্পর্টেন্ট, তুমি পেইড ব্যাচটাও করতে পারো, এইটাও করতে পারো, তোমার জন্য যেটা এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট মনে হবে তুমি সেটাই করতে পারো। যদি দেখো যে আইসিটি প্রিপারেশন ভালো তাহলে এইটা করো, যদি দেখো যে না ইংলিশ প্রিপারেশন ভালো তাহলে ওইটা করো। ঠিক আছে? সো ওকে, তাহলে কোনটা হবে বলো, এ বি সি নাকি ডি, কোনটা হবে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিন, কোনটা হবে? কনস্টিটিউট মানে কি গঠন, কোন জিনিসের গঠন করা। সো ফর্ম হতে পারে, অ্যাড হতে পারে, টেক হতে পারে, নাকি মেক হতে পারে, কোনটা হবে? একের এ বলছে, জান্নাত বলছে একের এ, ওয়ান মেক। আচ্ছা আচ্ছা মেক ডি বলছো তুমি না? লাবণী একের ডি বলছে, জান্নাত, জিমি, রোজা একের এ বলছে, লাবণী ডি বলছো, ইউটিউব থেকে মাইশা বলছে এ, দেন তোমার হচ্ছে আজিজুল বলছে একের ডি। তারপরে দেখি অর্থটা কি। কনস্টিটিউট বলতে এখানে ফর্মও বুঝায় না, অ্যাডও বুঝে না, এখানে টেক কে বোঝানো হয়েছে। দেখো অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে তোমার হচ্ছে নিয়ে নেয়। এখানে দেখো আমি যদি প্যাসেজের মধ্যে যাই, আমাদের এই জন্য ভাই কথাটা বলেছিলাম যে একটা প্যাসেজে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। মানে তুমি হচ্ছে জাতিগত, আমাদের জাতীয় যে গ্রোথটা রয়েছে, প্রবৃদ্ধি রয়েছে, দেশের প্রবৃদ্ধির জন্য অ্যাডোলেসেন্স জনসংখ্যার প্রায় তোমার হচ্ছে কি বলে এটাকে, কোর রিসোর্স গুলোকে তারা নিয়ে নেয়। তারাই মূলত নিয়ে তারা নিজেদের লাইফে ব্যবহার করলে, দেখো গভর্নমেন্ট যদি অ্যাডোলেসেন্স ছেলে বা মেয়েদের উপরে কোনো জিনিস অ্যাপ্লাই করে, ব্যবহার করে, এটা কিন্তু ইন ফিউচার অনেক বেশি সুবিধা করতে পারবে এবং তারা কিন্তু রিটার্ন পাবে। সেখানে নিয়ে নেওয়া অর্থে কাজ করেছে। সো টেক বেসিক্যালি এখানে আমাদের হচ্ছে আনসারের দিকে যাবে, টেক কনস্টিটিউট, টেক এখানে যাবে আমাদের আনসার একের সি এর দিকে যাবে। ওকে, এরপরে বলো দ্য সিনোনিম অফ লিগাল। লিগাল বলতে কি বোঝায়? সিনোনিম অফ লিগাল, লিগাল বলতে কি বোঝায়? লিসিট, ইলিসিট, ব্যান্ড, লফুল নাকি হচ্ছে প্রহিবিটেড, কোনটা যাবে দেখি বলো তো, আমাদের আনসার কোনটা হবে দেখি, কে পারবে? ওকে, সো মিমু বলো যে ইলিসিট, ব্যান্ড, লফুল নাকি প্রহিবিটেড, কোনটা হবে? দুইয়ের কোনটা? এমসিকিউ 2 এর কোনটা হবে? দ্রুত জানাতে হবে আমাদের দুইয়ের আনসার কোনটা।
মার্জদান বলছে সি, শেখ বলছে সি, সো সবাই সি বলছে। আমি দেখি আনসার কি, ইয়েস। লিগ্যাল মানে তোমার হচ্ছে আইনসঙ্গত, লফুল মানেও কি আমাদের আইনসঙ্গত, সেখানে আমাদের আনসার হবে হচ্ছে লিগ্যাল, লফুল এন্ড লিগ্যাল হবে। দ্য ফ্রেজ লিডস টু রেফার্স টু, লিডস বলতে কি বুঝাইছে এখানে, রেজাল্টস ইন, রেজাল্টস অফ, রেজাল্টস ফ্রম, নাকি রেজাল্টস টু, কি বুঝেছে এখানে দেখি বলো তো। লিডস বলতে কি বুঝেছে দেখি, দ্রুত ভাইয়াকে জানাও। দ্য ফ্রেজ লিডস টু রেফার্স টু, রেজাল্ট অফ, রেজাল্টস ইন, রেজাল্টস ফ্রম, নাকি রেজাল্টস টু, কোনটা হবে, কোনটা হবে? ও বাই দ্য ওয়ে, ভাই তো লাইভ ক্লাসে শেয়ার করি নাই, আমি আমার ইন থেকে লাইভ ক্লাসে শেয়ার করে দেই, তোমরাও শেয়ার করে দাও। আশা করি লাইভ ক্লাস শেয়ার করে দিলে তোমাদের সাথে অনেক শিক্ষার্থী একত্রে ক্লাসটা করতে পারবে, যেটা আমাদের সবার জন্যই কিন্তু ভালো। ওকে, সো কোনটা হবে দেখি তোমাদের আনসারটা কোনটা। রেজাল্টস ইন, ফলাফলকে বুঝেছে এখানে, তিনের বি হবে। আমাদের এখানে ফলাফলকে বুঝেছে, ঠিক আছে, এখানে আমাদের বেসিক্যালি ফলাফলকে বোঝানো হয়েছে। জাস্ট আ মিনিট প্লিজ। আমাদের এখানে আনসার হবে হচ্ছে বেসিক্যালি রেজাল্টস ইন, রেজাল্টস ইন, রেজাল্টস অফও না, রেজাল্টস ফ্রমও না, রেজাল্টস ইন। লিডস টু মানে তোমার হচ্ছে কোনো দিকে নিয়ে যায়, সো রেজাল্টস ইনও কি বেসিক্যালি কোনো জিনিসের দিকে নিয়ে যাওয়ার অর্থে এখানে বোঝানো হয়েছে। এরপরে অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ পিরিয়ড, বলো দেখি। কনস্ট্যান্ট, স্থির, রিজিড, স্থির, ফিক্সড, রিজিড, এখানে তিনটার অর্থ কিন্তু সেম, তিনটার অর্থ কিন্তু সেম। একটার অর্থ হচ্ছে আমাদের ট্রানজিশনাল, সো কি পরিবর্তনের সময়টাকে ইন্ডিকেট করছে কিনা, নাকি অন্য জিনিসকে ইন্ডিকেট করছে দেখি বলো তো। একটা জিনিস মাথায় রাখবা, এমসিকিউর একটা টেকনিক তোমাদেরকে বলে দেই। যখন দেখবা চারটা অপশনের মধ্যে এ টু জেড একদমই মিলে যায়, অর্থ একদমই মিলে যায়, এরকম অপশন দুইটা আছে। অপশন যদি একদমই মিলে যায়, এ বি মনে করো সেম অর্থ দিচ্ছে, সেম অপশন দিচ্ছে, তাহলে ওই দুটাকে সবার আগে বাদ দিয়ে দিবা। কেন বাদ দিয়ে দিবা? কারণ আমাদের উত্তর তো একসাথে দুটো হইতে পারবে না, উত্তর যে কোনো একটা হবে। যেমন এখানে দেখো তিনটাই সেম অর্থ, কনস্ট্যান্ট, রিজিড, ফিক্সড, তিনটা কিন্তু সেম অর্থ, তাহলে আমি তিনটাকে আনসার করতে পারবো? তিনটা কিন্তু আমি আনসার করতে পারবো না। সো আমি যদি এই তিনটাকে বাদ দিয়ে দেই, থাকে ট্রানজিশনাল, তাহলে আমাদের আনসারটা কোনটা যায়? আমাদের ট্রানজিশনটা হচ্ছে বেসিক্যালি এখানে আনসারের দিকে যায়। সো যখন দেখবা যে সেম অর্থের দুইটা অপশন আছে বা তিনটে অপশন আছে, তাহলে ওই দুইটা ওই তিনটাকে সবার আগে বাদ দিয়ে দিবা, সবার আগে ওগুলোকে বাদ দিয়ে দিবা। বাদ দিলে তোমার কি হবে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে, এগুলো তোমার জন্য এগুলোকে তখন পরবর্তীতে ধরতে আনসার করতে সুবিধা হবে। সো অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এরপরে দেখো দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, ইকোনমিক ওয়ার্ডটা কিসের মাধ্যমে রিপ্লেস করা যায়, মানে সিনোনিম চাইছে এখানে, রিপ্লেস মানে পরিবর্তন করা যায়, সো রিপ্লেস চাইছে এখানে, বেসিক্যালি রিপ্লেস চাইছে। ওকে, আমাদের এখানে রিপ্লেস চাইছে, সো রিপ্লেস মানে কি তোমার সিনোনিম ওয়ার্ডটা এখানে চেয়েছে। সো মনিটারি, ইকোনমিক বলতে বুঝে মনিটারি, চিপ, ফাইন্যান্সিয়াল, নাকি ইকোনমিক্যাল, কোনটা হবে দেখি বলো। পাঁচের এ বি সি নাকি ডি হবে? পাঁচের কোনটা আমাদের আনসারের দিকে যাবে, হুইচ ওয়ান? পাঁচের কোনটা আমাদের আনসারের দিকে যাবে আমাকে জানাও। পাঁচের কোনটা আমাদের আনসারের দিকে যাবে আমাকে জানিয়ে দাও। দেখো মনিটারি, এখানে ইকোনমিক বলতে বোঝায় আমাদের কি তোমার হচ্ছে অর্থ রিলেটেড জিনিসটাকে বোঝায়, সেখানে চিপও না, ফাইন্যান্সিয়াল কিছুটা যায়, ইকোনমিক্যাল বলতে বুঝে তোমার হচ্ছে অর্থনৈতিক। ইকোনমিক বলতে দেখো ইকোনমিক আর ইকোনমিক্যাল অর্থের দিক থেকে মোটামুটি ঠিকঠাক, কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে পার্থক্য আছে। ইকোনমিক হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে কিনা? আচ্ছা না সরি, পার্টস অফ স্পিচ আমি ভুল বলেছি একটু ভাইয়া। ইকোনমিক হচ্ছে বেসিক্যালি আমাদের অর্থনৈতিক, এটা আমাদের পার্টস অফ স্পিচের দিক থেকে দুটো শব্দ অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ এবং হচ্ছে কি আমাদের এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। সো ইকোনমিক বলতে বুঝে তোমার হচ্ছে অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক বলতে কি বোঝায়, অর্থনৈতিক অবস্থাকে বোঝায়। আর ইকোনমিক্যাল বলতে বুঝে হচ্ছে মিতব্যয়ী, সো এটা কিন্তু মিতব্যয়ী অর্থে কাজ করে। দুটোই পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ, বাট এটা হচ্ছে আমাদের মিতব্যয়ীটাকে ইন্ডিকেট করে এবং এটা হচ্ছে আমাদেরকে অর্থনৈতিক অবস্থাকে ইন্ডিকেট করে। সো অর্থ কিন্তু মোটামুটি যাচ্ছে না, সো এখানে ইকোনমিকের সাথে অর্থনৈতিকের সাথে এখানে মনিটারি ওয়ার্ডটাই বেসিক্যালি আমাদের যায়, সো এই নাম্বারটা এখানে মনিটারির দিকে যাবে। সো ইকোনমিক ইটস মনিটারি ওয়ার্ডটা আমাদের এখানে হচ্ছে। এরপরে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর,
কোর বলতে কি বোঝায়? কোর বলতে প্রধান বা মূল কোন জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে দেখি বলো তো আমাকে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অল্টারনেটিভ, সাবসিডিয়ারি, সেন্ট্রাল নাকি মাইনর? মাইনর মানে কি? নিছক। সাবসিডিয়ারি মানে কি? তোমার হচ্ছে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। অল্টারনেটিভ মানেও কি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। তাহলে কোনটা হবে দেখি বলো তো, কোনটা হবে এখানে? ওকে, কোন কোন দিন ক্লাস হয়ে থাকে? তোমাদের কিন্তু ক্লাসের পোস্ট অ্যানাউন্সমেন্ট পোস্ট কিন্তু আমাদের হচ্ছে ফ্রি গ্রুপগুলোতে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের কবে ওয়ান শট ক্লাসটা হবে বা কবে তোমাদের কোন ক্লাসটা হবে, এগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, করলে কিন্তু আলটিমেটলি বুঝতে পারো যে কবে কবে ক্লাসগুলো হচ্ছে। তো এখানে আমাদের আনসার কি হবে? সেন্ট্রাল, রাইট। সি নাম্বারটা 6 এর সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আনসার। এরপরে সাথে কি দেখো, দ্য ফ্রেজ টেক প্লেস। টেক প্লেস বলতে কি বোঝায়? এটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রেজ, শব্দ গুচ্ছকে বোঝায়, ভার্বাল ফ্রেজ। সো টেক প্লেস স্ট্যান্ডস ফর, এই যে তোমার ফ্রেজটা, দ্য ফ্রেজ টেক প্লেস স্ট্যান্ডস ফর, তোমার হচ্ছে কি বলে এটাকে, মানে কি বুঝাইছে? অকার, গো টু এ প্লেস, হ্যাপেন নাকি তোমার হচ্ছে ডেস্ট্রয়? কোনটা হবে? কোনটা হবে দেখি আমাকে দ্রুত জানাও, কোনটা আমাদের এখানে আনসারের দিকে যাবে। দ্য ফ্রেজ টেক প্লেস স্ট্যান্ডস ফর অকার, গো টু আ প্লেস, হ্যাপেন নাকি ডেস্ট্রয়? ওকে, সাথের কি দেখো, সাথে হচ্ছে হ্যাপেন, ঘটা। সাথে সি হবে। এটা টেক প্লেস মানে হচ্ছে কোনো কিছু ঘটা, কোনো কিছু টেক প্লেস মানে গো টু আ, কোনো একটা জায়গায় যাওয়া না, কোনো একটা জিনিস ঘটা। যেমন দ্য ইভেন্ট টেক প্লেস ইয়েস্টারডে, এই ইভেন্টটি, অনুষ্ঠানটি গতকালকে হয়েছে। সেখানে হ্যাপেন ঘটাকে ইন্ডিকেট করা হয়েছে, হ্যাঁ, ঘটাকে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট বলতে কি বুঝে দেখি বলো তো ভাইয়া, অ্যাফ্লুয়েন্ট বলতে কি বুঝাইছে? অ্যাফ্লুয়েন্ট বলতে কি বোঝানো হয়েছে? ডেস্টিটিউট, পভার্টি, পুয়ার নাকি সলভেন্ট? ডেস্টিটিউট মানে কি দারিদ্রতাকে ইন্ডিকেট করে, পভার্টি মানে দারিদ্রতা, পুয়ার মানে গরিব। তো দেখো এই দুটো শব্দ মিলে যাচ্ছে না অর্থ, এই দুটো কিন্তু অর্থ পরিপূর্ণ মিলে যায়। এটা সবার আগেই বাদ। আর অ্যাফ্লুয়েন্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কোন শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়, উত্তরটাও অ্যাডজেক্টিভেই হবে। আমাদের প্রশ্নের শব্দটা যেই পার্ট অফ স্পিচে থাকে, উত্তরটাও সেম পার্ট অফ স্পিচে হতে হয়। সেটা যদি অ্যাফ্লুয়েন্ট অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে তোমার? পভার্টি, এটা মানে এটা আমাদের নাউন, এটা তো হবেই না। পুয়ার গরিব, ডেস্টিটিউট এটাও কি গরিব, তাহলে এটাও কি আমাদের আলটিমেটলি যাচ্ছে না। আমাদের আনসারটা কি দেখো, আমাদের আনসার হচ্ছে 8 ডি, সলভেন্ট। সলভেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে আনসার। এরপরে দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস ইন লাইফ, তোমার হচ্ছে চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তুমি যখন পরিবর্তনটা দেখো, বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পৌঁছানোর যে টেক প্লেসটা, যে ঘটনাটা ঘটে, সেটা কিভাবে হচ্ছে এখানে? ডিউরিং চাইল্ডহুড, দেখো দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস ডিউরিং চাইল্ডহুড, ইন অ্যাডোলেসেন্স, বিফোর ডেথ নাকি তোমার হচ্ছে হোয়েন দে গেট ম্যাচুরিটি? কোনটা হবে দেখি বলো তো ভাইয়া, কোনটা হবে এখানে? দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস ডিউরিং চাইল্ডহুড, ইন অ্যাডোলেসেন্স, বিফোর ডেথ, কোনটা হবে? এটা খুবই ইজি কিন্তু আমাদের। নয়ের কোনটা হবে? নয়ের বি। আচ্ছা, আজিজুল বলছে নয়ের বি। লাবণী সঠিক আনসার দিয়েছো ভাইয়া। আমাতুল্লাহ মায়েশা সঠিক আনসার দিয়েছো। তারপরে হচ্ছে ওকে সাথী, ওকে 8 ডি না, দেখে আমাদের আনসারটা কি? ইন অ্যাডোলেসেন্স, 8 বি হবে। ঠিক আছে, হোয়েন দে গেট ম্যাচুরিটি না, 8 ডি। তোমার হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে যাওয়া, নিয়ে যায় কোন পার্টটুকু? অ্যাডোলেসেন্সটা তোমার হচ্ছে ট্রানজিট করে নিয়ে যায়। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট এমসিকিউ এটা। দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রেফার্স টু, মার্জিনালাইজেশন বলতে কি বোঝায় দেখি বলো তো ভাইয়া। দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন, এই ওয়ার্ডটা বলতে কি বুঝাইছে? রেফার্স টু হোল্ডিং আ লট অফ মানি, হোল্ডিং নো পাওয়ার, বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, হ্যাভিং এমপ্যাথি। মার্জিনালাইজেশন বলতে কি বোঝায়? প্রান্তিকরণ, এক পাশে করে ফেলা। তো তোমার হচ্ছে লট অফ মানি, অনেক টাকা থাকে, খুবই মানে মানে একদমই অসম্ভব, এটা সম্ভবই না। হোল্ডিং নো পাওয়ার, কোনো পাওয়ার তার থাকে না, ইট ক্যান বি, এটা হতে পারে। বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, তার সিদ্ধান্ত অনেক বোল্ড থাকে, না এটাও কিন্তু হতে পারে না। হ্যাভিং এমপ্যাথি, সহমর্মিতা তার থাকে। কোনটা হবে দেখি বলো তো? লাস্ট, হোল্ডিং নো পাওয়ার, কোনো পাওয়ার তার থাকে না, 10 বি হবে এক্স্যাক্টলি। সো কোনো পাওয়ার তার থাকে না, তাকে এক পাশে করে রাখা হয়, এক প্রান্তে তাদেরকে রেখে দেওয়া হয়। সো এক প্রান্তে সে থাকে, তার আলটিমেটলি কোনো কি থাকে না, কোনো পাওয়ার, কোনো সক্ষমতা তার একদমই থাকে না, কোনো পাওয়ার বা কোনো সক্ষমতা তার একদমই
থাকে না। তো আমাকে জানাও দেখি 10 এ 10 কারা কারা পেয়েছো, 10 আউট অফ 10 কারা কারা পেয়েছো একটু আমাকে জানাতো ভাইয়া। 10 আউট অফ 10 কারা কারা পেয়েছো একটু আমাকে কমেন্ট করে জানাই। 10 এ 10 কারা কারা পেয়েছি আমাকে দ্রুত কমেন্ট করে জানাইতে ভাইয়া। ওকে, 10 এ 10 পেয়েছো, কারা কারা পেয়েছো একটু জানাও আমাকে। পাশাপাশি আমরা একটু কোশ্চেনের দিকে চলে যাই, আমরা কোশ্চেন আনসারের দিকে চলে যাই। কোশ্চেন আনসারের প্রথমটা কি আছে দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্স বলতে তুমি কি বুঝতে পারছো, কি বুঝতে পারছো? 10 এ 5 পেয়েছে একজন মাহি, 10 এ 8 পেয়েছে আজিজুল। ওকে, ভুল তো হবেই, ভুল হোক সমস্যা নেই, ভুল করতে করতে শিখবা, প্র্যাকটিস করতে থাকবা। টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারটা কিনবা, টেস্ট পেপারটা কিনে ধুমায়া প্র্যাকটিস করবা, ধুমায়া একদম প্র্যাকটিস করবো ভাইয়া। 8, 9, 10 মোটামুটি ঠিক আছে। শেখ সোহানা 10 এ 10, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্স বলতে তুমি কি বুঝতে পেরেছো? অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড ইন লাইফ হোয়েন এ পারসন ট্রানজিশনস ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। কিন্তু বলে দিয়েছে যে একটা মেয়ে, একটা মানুষ তোমার হচ্ছে কি বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পৌঁছানোর টাইমটাকে বেসিক্যালি এখানে অ্যাডোলেসেন্স বলা হয়েছে। ডিউরিং দিস টাইম বিহেভিয়ার্স এন্ড লাইফস্টাইল আর শেপড, ইনফ্লুয়েন্স আর শেপড এন্ড কি তোমার দেখো এন্ড ইনফ্লুয়েন্স, দেখো কি বলেছে এখানে, এই যে শেপড ইনফ্লুয়েন্স ইন দ্য ফিউচার অফ এন্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে যে কোনো ব্যক্তির ফিউচারটাকে শেপ করে দেয়। খুবই সুন্দর একটা আনসার এটা। সো অ্যাডোলেসেন্স দ্য পিরিয়ড ইন লাইফ when person transitions from childhood to adulthood takes place. Okay, so during this time behaviors, মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়, ঠিকঠাক হয়, লাইফস্টাইল তোমার হচ্ছে কি পরিবর্তন হয়, আর শেপড আকার আকৃতি দেওয়া হয়, and influencing the future of the individual, এবং একটা ইন্ডিভিজুয়াল তোমার কি ফিউচারটাকে আকৃতি দেওয়া হয়, শেপ আকার দেওয়া হয়ে থাকে এইখানে। এরপরে চলে যায় ভাইয়া পরবর্তী বিতে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ? খুবই শোচনীয়। প্রথমত বলতে হবে কি তোমার হচ্ছে বাংলাদেশের মেয়েদের অবস্থান খুবই কষ্টের, খুবই শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে। ঠিক আছে, ইজ দ্য কন্ডিশন অফ দি অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ সো পুয়ার, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, এরপরে দেখো কি লিখতে পারো তুমি, দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ ইজ মার্কড বাই ইনইকুয়ালিটি, অসমতা দিয়ে তোমার হচ্ছে এখানে মার্ক করা, এন্ড সাবঅর্ডিনেশন, তোমার কি চাপের মুখে তাদের থাকতে হয়, কোন কারো আন্ডারে তাদের থাকতে হয়, উইদিন দ্য ফ্যামিলি এন্ড দ্য সোসাইটি। দিস লিডস টু চাইল্ড ম্যারেজ, দেখো কি কি সমস্যার মুখোমুখি হতে হয় তাদেরকে, প্রশ্ন কিন্তু বলেই দেওয়া ছিল, প্যাসেজ থেকে পেয়ে যেতে পারো এটা। দিস লিডস টু চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন, এক্সক্লুশন ফ্রম অপরচুনিটিজ ইন হেলথ, এডুকেশন এন্ড দ্য ইকোনমি। ঠিক আছে, এন্ড মেক্স দেম ভালনারেবল টু ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। সো এই সমস্যাগুলোর কথা কিন্তু তারা একদমই ফেস করে থাকে, এই সমস্যাগুলো, এই প্রবলেমগুলো, সেগুলো আমাদের ডেফিনেটলি উল্লেখ করতে হবে। চেয়েছে কি কন্ডিশন, বাংলাদেশের মেয়েদের কন্ডিশনটা কি, তুমি যে কোনো কোশ্চেন আনসার করতে গেলে 2 লাইন হতে পারে, 3 লাইনও হতে পারে, কোনো প্রবলেম নাই। যতটুকু প্রয়োজন ততটুকু তুমি সেখানে লিখবা, বেশি লেখার প্রয়োজন নাই, কম লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমাদের এটা ছিল বি নাম্বারটা। সি তে কি বলছে দেখো, হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি, মানে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট, এটার ফলাফলটা কি, এটার প্রবলেমটা কি কি আমরা ফেস করতে পারি, এইটার প্রবলেমটা কি কি আমরা ফেস করতে পারি সেটা এখানে দেখতে বলেছে। দেখো, জেন্ডার ডিসপ্যারিটি রেফার্স টু দ্য আনইকুয়াল ট্রিটমেন্ট অফ পারসেপশন অফ ইন্ডিভিজুয়ালস বেসড অন দেয়ার জেন্ডার, বেসড অন দেয়ার জেন্ডার, মানে তোমার হচ্ছে জেন্ডার ডিসপ্যারিটি বলতে কি বোঝায়, যে আনইকুয়াল ট্রিটমেন্ট, তোমার হচ্ছে অসমতা, মানে সমানভাবে তুমি ট্রিট করছো না, সমানভাবে তুমি মূল্যায়ন দিচ্ছ না, সমানভাবে তুমি মূল্যায়ন করছো না। সো এই যে অসমতার যে বিষয়টা রয়েছে সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। সো ইন্ডিভিজুয়াল বেসড অন দেয়ার জেন্ডার, মানে তাদের লিঙ্গ অনুযায়ী, জেন্ডার অনুযায়ী ছেলেদের এক রকমের, মেয়েদের কারো রকমের মূল্যায়ন করা হয়, এটাই মূলত হচ্ছে আমাদের জেন্ডার ডিসপ্যারিটি। ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশে কিরকম অবস্থা দেখো ভাইয়া, কনটেক্সট অফ বাংলাদেশ, দিস রেজাল্টস ইন গার্লস ফেসিং আর্লি ম্যারেজ, এবং বাংলাদেশে এটা রেজাল্টটা কি, কনসিকুয়েন্সেসটা কি, ফলাফলটা কি, কনসিকুয়েন্সেস বলতে বুঝে ফলাফল, এটার ফলাফলটা কি দেখো, আর্লি ম্যারেজ, তারা আর্লি ম্যারেজ শিকার হতে পারে, লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, শিক্ষায় তাদের কম অধিকার থাকে, তারা শিক্ষা পরিপূর্ণভাবে পায় না, তারা শিক্ষাটা পরিপূর্ণভাবে পায় না। সো এই যে আর্লি ম্যারেজ, লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিজ, এবং তোমার অর্থনৈতিক সুযোগ সুবিধাও কি তারা খুব কম পায়, এন্ড ইনক্রিজড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স এন্ড অ্যাবিউজ, এবং তারা সেখান থেকে ভালনারেবিলিটির শিকার হয়,
তারা তোমার হচ্ছে কিরকম ভায়োলেন্স, সহিংসতার শিকার হয়, অ্যাবিউজ, তাদেরকে অ্যাবিউজ করা হয়ে থাকে নানানভাবে, সেক্সুয়ালি, ফিজিক্যালি নানানভাবে তাদেরকে তোমার অ্যাবিউজ করা হয়ে থাকে। তো এই হচ্ছে কি তোমার কনসিকুয়েন্সেস। দেখো এটা কেন কনসিকুয়েন্সেস, তুমি যদি ছেলেদেরকে যেভাবে ট্রিট করো, মেয়েদেরকে তুমি যদি একইভাবে ট্রিট করো, তাহলে আলটিমেটলি এই সমস্যাগুলো কিন্তু কখনোই হবে না, কখনোই সম্ভব না। সো এই সমস্যাগুলো কখন হয়, যখন তুমি একজনকে একইভাবে ট্রিট করো, সমস্যাগুলো তখনই আমাদের ক্রিয়েট হয়, তখনই তৈরি হয়। সো আমাদের কিন্তু বুঝতে হবে যে কখন সমস্যাটা কিভাবে তৈরি হচ্ছে। ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে কি বলছে দেখো, হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর গার্লস আর আর্লি ম্যারেজ। আমাদের দেশে কোন কোন জিনিস, আমাদের দেশে কোন কোন জিনিস মেয়েদের তোমার আর্লি ম্যারেজের জন্য দায়ী, কোন কোন জিনিস দেখো ভাইয়া। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর গার্লস ম্যারেজ ইন বাংলাদেশ ইনক্লুড ইনইকুয়ালিটি উইদিন দ্য ফ্যামিলি। বলছে আমাদের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে দেখো আর্লি ম্যারেজ, তাদেরকে খুব দ্রুত বিয়ে কেন দেয়, ছেলেদের কেন বিয়ে দিচ্ছে না, মেয়েদের কেন দ্রুত বিয়ে দেয়? কারণ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে, তখন তারা মনে করে মেয়েদেরকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে বোঝা কমে যায়, খরচ কমে যায়। আর ছেলেকে যদি দ্রুত বিয়ে দেয়, তখন কি হবে, ছেলে তো মনে করে দ্রুত বিয়ে দিলে মেয়ে নিয়ে আসবে, মেয়ের খরচ আছে, মেয়ের খরচ বহন করতে চাইবে সে। তো মেয়ের খরচ বহন করলে তো ফ্যামিলির ক্ষতি, মনে করে ফ্যামিলির ক্ষতি। কিন্তু তারা এটা মনে করে না যে একটা মানুষকে যদি দ্রুত বিয়ে দেওয়া হয়, তখন রিজিকটা বাড়ে। আসলে কিন্তু বিয়ে যদি আগে দেওয়া হয়, বিয়ে আগে দেওয়াটা হচ্ছে একটা মঙ্গলজনক জিনিস, একটা তোমার রহমতের জিনিস। যত দ্রুত বিয়ে দিবা, আল্লাহর রহমত তত দ্রুত আসবে, এবং ছেলেদের ক্ষেত্রে রিজিক তত বেশি বাড়বে। তো ডেফিনেটলি বিয়েটা সহজ করে ফেলা উচিত, সহজ করে ফেলা উচিত। এনিওয়ে, আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তোমার ছেলেদেরকে একভাবে ট্রিট করে, মেয়েদেরকে আরেকভাবে ট্রিট করে। তারা মনে করে যে ছেলেরা যদি মেয়েদেরকে বাসায় বিয়ে করে নিয়ে আসে, এক্সট্রা একটা খরচ তারা নিয়ে নিবে। অল্প বয়সে এজন্য তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় না। মোটামুটি একটা বয়স হলে 25, 26, 27, 30, 35, হ্যাঁ, বড় হলে, বয়স্ক হলে, দাড়ি পেকে গেলে তখন বিয়েটা দেওয়া হয়। ইনক্লুড ইনইকুয়ালিটি উইদিন দ্য ফ্যামিলি, সব পরিবারের মধ্যে তোমার হচ্ছে অসমতা থাকে, পরিবারের অসমতার কারণেই তাদের হচ্ছে মূলত এই আর্লি ম্যারেজ মানে বিয়েটা দিয়ে দেওয়া হয়। অ্যান্ড সোসাইটি, সমাজের মধ্যে তাদেরকে বিয়েটা দিয়ে দেওয়া হয়। সমাজে তাদেরকে খুব বেশি রেসপেক্ট প্রদর্শন করা হয় না, সমাজে তাদের খুব বেশি রেসপেক্ট প্রদর্শন করা হয় না। সো লোয়ার লেভেলস অফ এডুকেশন, লো লেভেলের শিক্ষা থাকে এখানে, অ্যান্ড ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজেস, এবং তোমার অর্থনৈতিক ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। মানুষের অর্থনৈতিক অসমতা থাকে, কারোর অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কারো খারাপ, এই জন্য কি তাদের বিয়েটা হয়ে যায়। গার্লস ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, দেখো ভাইয়া, এই যে ধনী পরিবারের মেয়েদের বিয়ে কিন্তু একটু লেট করে হয়, এন্ড হায়ার এডুকেশনটা কি একটু লেট করে হয়, টেন টু ম্যারি এট আ লেটার এজ। তার মানে আমরা এখানে বুঝতে পেরেছি কোনটা দায়ী। আমাদের শিক্ষাটা দায়ী এখানে, শিক্ষা কম বেশি এখানে একটা দায়ী হিসেবে কাজ করতে পারে, রিজন হিসেবে কাজ করতে পারে। এবং হচ্ছে তোমার কি কিছু কিছু মানুষ তোমার হচ্ছে ধনী পরিবার থেকে হলে, অর্থনৈতিক অবস্থাও কি এখানে আমাদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দুইটা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, একটা অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার পরিমাণ, সে কতটুকু শিক্ষা অর্জন করেছে, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ইন লাইফ। কেন বয়সন্ধিকালটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়, প্রত্যেকের জীবনে বয়সন্ধিকাল কেন গুরুত্বপূর্ণ সময়। দেখো, অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড ইন লাইফ বিকজ ইট ইজ when individuals transition from childhood to adulthood shaping their behaviors। আমাদের বয়সন্ধিকাল অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষ হুট করেই বাচ্চা থেকে বয়স্ক হয়ে যেতে পারে না, তাকে তার লাইফটাকে চেঞ্জ করতে হয়, তার ধাপে ধাপে ধীরে ধীরে তার ম্যাচুরিটি আনতে হয়। সো ম্যাচুরিটি আনার জন্য বেসিক্যালি তার লাইফটাকে ট্রানজিশন, পরিবর্তনটার জন্য, র্যাডিক্যাল পরিবর্তন না করে স্লোলি স্টেডিলি পরিবর্তনটা করার জন্য কিন্তু এই বয়সন্ধিকাল সময়টা তোমাদেরকে অনেক বেশি হেল্প করে, আমাদের অনেক বেশি হেল্প করে থাকে। এবং এই বয়সটা আরো ক্রিটিক্যাল, কারণ এই বয়সে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, শেপ হয়ে যায়, বিহেভিয়ার, আচার ব্যবহার কেমন হবে সেটা চেঞ্জ হয়ে যায়। তো আচার ব্যবহার, বিহেভিয়ার, লাইফস্টাইল এই বয়সে কিন্তু ঠিকঠাক হয়। সে কি খারাপের দিকে যাবে, সে কি ভালোর দিকে যাবে, ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু এই বয়সেই ফিক্সড হয়ে যায়। সেজন্য বলা হয় দেখো, শেপিং দেয়ার বিহেভিয়ার, তাদের বিহেভিয়ারটাকে শেপ করে লাইফস্টাইল অ্যান্ড ফিউচার অপরচুনিটিজ, এবং ভবিষ্যৎ সুযোগ সুবিধাগুলো কিন্তু এই বয়সেই ঠিকঠাক হয়। The World Health Organization emphasizes that adolescence plays a crucial role in determining the future of both girls and boys। মানে একটা মেয়ের বা একটা ছেলের ভবিষ্যৎটা কিরকম হবে, তাদের ভবিষ্যৎ, তাদের লাইফস্টাইলটা কিরকম হবে, এই ভবিষ্যৎটা কিরকম হবে, সেটা কিন্তু এই বয়সন্ধিকাল সময়টা চেঞ্জ করে দেয়, ঠিকঠাক করে দেয়, ডিটারমাইন করে দেয়।
সো বুঝতে হবে যে আমাদের কোন জিনিসটা কিভাবে কাজ করে। সো আলটিমেটলি হচ্ছে আমাদের এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন emphasizes that adolescence plays a crucial role, খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে of মানে ডিটারমাইনিং দ্য ফিউচার অফ বোথ গার্লস অ্যান্ড বয়েজ। মেয়েদের এবং ছেলেদের তোমার হচ্ছে কোন জিনিসটাকে ঠিকঠাক করে ফেলার জন্য এই বয়সটা অত্যন্ত ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের কি 5টা জিনিস, এটা আমাদের 5টা জিনিস ছিল, 5টা তোমার হচ্ছে কি বলে এটাকে কোশ্চেন ছিল, আমরা দেখেছি। আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফ্লো চার্টে। ফ্লো চার্ট না এটা? ইয়েস। সো কি বলেছে দেখো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, আমরা এই প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে আমাদের তোমার হচ্ছে কি বলে এটাকে ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস ফ্যাশনস, শেখ কামালস ফ্যাশনস নাকি অন্য কিছু দেখি তো, শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস ফ্যাশনস ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। এখানে শেখ কামাল নিয়ে তো বলে নাই, না এখানে তো শেখ কামাল নিয়ে বলে নাই। এখানে দেখি তো, অফারিং দাঁড়াও, ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস ফ্যাশনস ফর স্পোর্ট, না এখানে শেখ কামাল নিয়ে বলে না, আমাদের প্যাসটা একটু ভুল আসছে। বেসিক্যালি হচ্ছে এখানে এই যে শেখ কামালটা এখানে চলে আসছে, শেখ কামালটা এখানে চলে আসছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা হতে পারে যে শিক্ষার পারপাসটা কি, এই যে এখানে তোমার শোয়িং, একটু প্রশ্নটা একটু এডিট করে নাও ভাইয়া তোমরা সবাই। এখানে দেখো কি বলেছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ শর্ট নোটস ইন দ্য ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস ফ্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। আমরা জানি শেখ কামাল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ছিল, বঙ্গবন্ধুর বড় ছেলে ছিল, এবং শেখ কামালের অনেকগুলো তোমার হচ্ছে কি বলে এটাকে অনেকগুলো কর্মকাণ্ড ছিল, এবং মানে সে অনেক দিকে সে মানে তোমার ডেডিকেটেড ছিল, পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি অনেক দিকে সে তোমার হচ্ছে ডেডিকেটেড ছিল। যেখানে প্রশ্ন করেছে যে শেখ কামাল কি কি ক্ষেত্রে তোমার হচ্ছে ডেডিকেটেড ছিল, কি কি ক্ষেত্রে সে ইনভলভ ছিল, সেটা নিয়ে এখানে লিখতে বলেছে, সেখানে এখানে বলতে বলেছে। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু প্যাসেজটা হচ্ছে বেসিক্যালি শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে। গতকালকের ক্লাস আমরা এডুকেশন নিয়ে দেখেছিলাম, গতকালের ক্লাস আমরা এডুকেশন নিয়ে দেখেছিলাম। এখানে বেসিক্যালি শিক্ষার পারপাসটা এখানে আমাদের হবে। শিক্ষার পারপাসটা কি, শিক্ষার পারপাসটা নিয়ে এখানে বেসিক্যালি হচ্ছে লিখতে বলেছে, শিক্ষার পারপাসটা নিয়ে এখানে লিখতে বলেছে, অন্য কোনো কিছু কিন্তু না। শিক্ষার পারপাসটা এখানে জানতে চেয়েছে। সো ইনফরমেশন অ্যাবাউট শেখ কামালস ফ্যাশনস ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস না হয়ে এখানে হবে হচ্ছে শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন। লিখে রাখো ভাইয়া তোমরা, শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন, পারপাস অফ এডুকেশন, এইটা একটা তোমার হচ্ছে পার্ট হতে পারে। শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি, শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি। তো শিক্ষা আমাদেরকে নানান উদ্দেশ্য দিয়ে থাকে, নানান জিনিস আমরা এখান থেকে হচ্ছে মেনটেন করতে পারি। এই প্যাসেজটা আমরা গতকালকেও দেখিয়েছি, গতকালকেও সেম প্যাসেজটা ভাইয়া তোমাদেরকে দেখিয়েছি। সো প্যাসেজটাকে আবার পড়ানোর প্রয়োজন আছে কিনা একটু আমায় কমেন্ট করে জানাও তো। আমরা জাস্ট রিডিং পড়ে যাই, আমরা একটু রিডিং পড়ে যাই। কি বলেছে দেখো, শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি আমরা আন্ডারলাইন করে করে রিডিং পড়ে যাব। দেখো, এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ such as the ability to decide things rationally. So এই যে শিক্ষার উদ্দেশ্যগুলোর মধ্যে এটা হতে পারে ability to decide things rationally, এটা একটা হতে পারে, and make the right choices, এবং তোমাকে সঠিক চয়েস করতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে, জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। As we learn how to read, write and do the basic operations of arithmetic, যেহেতু আমরা অ্যারিথমেটিক করতে শিখেছি, we gain a degree of self confidence, আমরা কি সেলফ কনফিডেন্স পেয়েছি, আমরা লিখতে পড়তে জানতে পারার কারণে কি আমার হচ্ছে সেলফ কনফিডেন্স হচ্ছে পেয়েছি, আমাদের হচ্ছে শিক্ষা একটু হেল্প করেছে আমাদেরকে কনফিডেন্ট হতে। We learn to think for ourselves and articulate our thoughts, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে শিখেছি। We pick up skills, আমরা দক্ষতা to communicate with others, এটাও কি শিক্ষার একটা উদ্দেশ্য হতে পারে, to communicate with others and manage our affairs well, আমাদের অ্যাফেয়ার সম্পর্কগুলোকে আমরা কি সব সুন্দর মতো করে ম্যানেজ করতে শিখেছি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, আমাদের নিজেদের ওপিনিয়ন মেইনটেইন করতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে, এবং মানে স্বাধীনভাবে চিন্তা করতেও কি শিক্ষা আমাদেরকে সাহায্য করে। As we know more about the world, we appreciate the good things, আমরা যেহেতু অনেক কিছু পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানি, আমরা কি ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে শিখি। All us but also become critical of the from the values of imparts, and from the durations from the values it imparts and the rise of hatred or conflicts that follows. So বলেছে আমরা ভালো জিনিসকে সুন্দর মতো করে রেসপেক্ট করতে শিখি,
এবং খারাপ জিনিসগুলোকে আমরা হচ্ছে ক্রিটিক্যাল তোমার হচ্ছে সমালোচনা করতেও শিখি। ভালো জিনিসকে বলতেও শিখি এবং খারাপ জিনিস তোমার হচ্ছে ক্রিটিক্যালি সমালোচনা করতেও কি আমরা এখান থেকে শিখেছি বা শিখতে পারি আমরা, এমনটাই বুঝেছে। সো এখানে শিক্ষার উদ্দেশ্যটা কি, শিক্ষা আমাদেরকে কি কি অফার করে, কি কি দেয়, কি কি দিচ্ছে, উদ্দেশ্যগুলো কি সেটা এখানে আমাদের লিখতে বলেছে। আর ফ্লোচার্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রথম বক্সটা যেভাবে আছে পরবর্তী বক্সটাও কি সেম একই ভাবেই হবে। প্রথম বক্সটা যেভাবে আছে পরবর্তী বক্সটাও কি আমাদের সেম একইভাবে লিখতে হবে। প্রথম বক্সটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী 5টা বক্সও কি আমাদের ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু করতে হবে। প্রথম বক্সটা যেহেতু যদি টু দিয়ে শুরু হতো, টু অফার থাকতো, টু অফার, তাহলে পরবর্তী 6টা বক্স আমরা টু অফার দিয়ে সলভ করতাম, ঠিক আছে? বা অফার্ড V3 থাকলে V3 দিয়ে সলভ করতাম। যেভাবে আছে প্রত্যেকটা বক্স আমরা সেভাবে কিন্তু এখান থেকে সলভ করব, অন্য কোনো ভাবে কিন্তু আমরা সলভ করব না। প্রথম বক্স যেভাবে থাকবে সেভাবে আমরা লিখবো। গতকালকে কিন্তু আমরা ডিটেইলসে ফ্লোচার্ট নিয়ে বলেছি কিভাবে ফ্লোচার্ট সলভ করতে হয়। তো আজকের ক্লাসে কিন্তু ফ্লোচার্ট নিয়ে আর কথা বলছি না, আমি আশা করি তোমরা সবাই জানো কিভাবে ফ্লোচার্ট আমাদের সমাধান করতে হয়, সলভ করতে হয়। দেখো ভাইয়া, এই যে অফারিং, শিক্ষার উদ্দেশ্যগুলো কি? অফারিং সেট অফ অ্যাবিলিটিস, এটা তো প্রশ্নে দেওয়াই আছে। এটাকে আমরা এখন চেঞ্জ করে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে ফেলি। চলো, যে হেল্প আস ফাংশন মিনিংফুলি, আমাদের জীবনটাকে অর্থবহভাবে তোমার পরিচালনা করতে সাহায্য করে। সেখানে হেল্পিং আস ফাংশন মিনিংফুলি, হেল্প আস তো হবে না, এখানে যেহেতু ভার্ব প্লাস আইএন দিয়ে শুরু করা আছে প্রথম ওয়ার্ডটা, আমাদের সবকিছুকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। হেল্প থেকে হয়ে যাবে হেল্পিং আস ফাংশন মিনিংফুলি। এরপরে তোমার দেখো গিভিং দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, এটা কিন্তু ভাই দাগিয়ে দিয়েছিলাম। আমাদেরকে সক্ষমতা দেয়, গিভিং দ্য অ্যাবিলিটি আমাদের সক্ষমতা দেয় কোন জিনিস তোমার হচ্ছে কি একদম যৌক্তিক ভাবে, রেশনালি বলতে বুঝে হচ্ছে যৌক্তিক ভাবে কোন জিনিস চিন্তা ভাবনা করতে আমাদেরকে সাহায্য করে শিক্ষা। হেল্পিং আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে। আচ্ছা, ও বাই দ্য ওয়ে লেখা কিন্তু এরকম এসেছে, এভাবে এসেছে। যদিও প্রশ্নের মধ্যে তোমার পরীক্ষার খাতায় ব্রেক দিবা না, কখনোই কোনোভাবেই ব্রেক দিও না। এখানে লেখাগুলো বড় করে তোমাদেরকে শো করার জন্য ভাই একটু আমরা বড় করে দিয়েছি, এই জন্য ঘুরে আসছে এদিকে। বাট তুমি যখন পরীক্ষার খাতা লিখবা কোনোভাবে এটা কিন্তু ব্রেক করে এদিকে ঘুরে আসিও না, বা সোজা যদি ভার্টিক্যালি করো উপরের দিকে আবার উঠে যেও না, বা অপোজিট পেজে যেও না। এক পেজে শেষ করবা, এক লাইনে, এভাবে হোক বা এভাবে হোক তোমাকে এক লাইনে শেষ করতে হবে। সেখানে কি বলেছে দেখো, গিভিং অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, হেল্পিং আস টু মেক দ্য রাইট চয়েসেস, আমাদেরকে সঠিক চয়েস করতে সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে শিক্ষা সাহায্য করে। হেল্পিং আস গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স আমাদেরকে পেতে সাহায্য করে। এন্ড হেল্পিং আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, আমাদেরকে তোমার হচ্ছে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতেও সাহায্য করে। স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতেও কি শিক্ষা আমাদেরকে এখানে সাহায্য করে থাকে। তো এই ছিল মোটামুটি শিক্ষার উদ্দেশ্য। ফ্লোচার্টে কিন্তু দেখতে হবে যে প্রথম বক্সটা কিভাবে আছে, এবং কোনোভাবে কিন্তু সেন্টেন্স আকারে লেখা যাবে না, কোনোভাবেই সেন্টেন্স আকারে লেখা আমাদের যাবে না। আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে ভাইয়া, ফ্লোচার্টে অলওয়েজ ফুল স্টপ ব্যবহার করার একটা অভ্যাস আমরা করে ফেলি, ভুল করে ফেলি। কোনোভাবে কিন্তু ফ্লোচার্টের পরে বক্সের শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার করা যাবে না। এভাবে আমরা কিন্তু ফুল স্টপ ব্যবহার করি, ফুল স্টপ কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ফুল স্টপ ব্যবহার করলে একদমই কাটা, একদমই জিরো দিয়ে দিবে, কেটে দিবে, ফুল স্টপ ব্যবহার করা যাবে না। আর প্রথম শব্দটা শব্দটা যেরকম থাকবে প্রত্যেকটা বক্সগুলো ঠিক একইভাবে আমাদের সলভ করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রথম যে বক্সটা আছে, প্রথম যে তথ্যটা আছে, ওই তথ্যটা যেখান থেকে শুরু, আমাদের বাদবাকি তথ্যগুলো এর পরে থেকে সলভ করতে হবে। মনে করো 10টা লাইন আছে বা 5টা বা 6টা প্যাসেজ লাইন আছে, এখান থেকে 2 নাম্বার 3 নাম্বার থেকে তোমার হচ্ছে লাইনটা দেওয়া, বা প্রথম বক্সের তথ্যটা 3 নাম্বার লাইন থেকে দেওয়া। আমি 3 নাম্বার লাইন থেকে যেহেতু শুরু হয়েছে, আমি আগের 2 লাইন থেকে আর তথ্য নিতে পারবো না, আমি পরবর্তী লাইনগুলো থেকে তথ্য নিব। কারণ ইটস আ ফ্লো চার্ট, এটা ধাপে নিচের দিকে যায়, পানির ফ্লো অলওয়েজ নিচের দিকে যায়। সো ফ্লো চার্টও কি বেসিক্যালি নিচের দিকে আমাদের যাবে, উপরের থেকে আমি তথ্যগুলো নিতে পারবো না। আচ্ছা, আমরা এখন সামারি নিয়ে দেখব, শেখ কামাল সম্পর্কে পড়বো, এবং শেখ কামাল সম্পর্কে পড়ে আমরা তার লাইফের একটা সামারি দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কি বলেছে। শেখ কামাল কোথায়, দেখো, শেখ কামাল নিউ দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, শেখ কামাল জানতো যে সাকসেস সফল হওয়ার কোনো শর্টকাট নিয়ম নাই। হি গ্রুম, আচ্ছা বাই দ্য ওয়ে আমি যতটুকু পড়িয়েছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও তো ভাইয়া, যা যা ভাইয়া আমরা দেখেছি, যা যা পড়েছি, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও তো,
সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়া? ওকে, সবাই কি প্রপারলি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও তো ভাইয়া। সবাই প্রপারলি বুঝতে পেরেছো? ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো কি বল, শেখ কামাল নিউ দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, যে সফল হওয়ার কোনো শর্টকাট টেকনিক নাই, সফল হওয়ার কোনো শর্টকাট টেকনিক নাই। হি গ্রুমড হিমসেলফ আপ অ্যাজ আ ইয়াং ম্যান, সে নিজেকে তোমার কাছে একজন ইয়াং ম্যান হিসেবে তোমার কি তৈরি করেছে, গ্রুম করেছে, পরিচর্যা করেছে। গ্রুমড মানে এখানে পরিচর্যা করা, গ্রুমড মানে কি পরিচর্যা করা, অলওয়েজ চেষ্টা করে যাওয়াকে বলে এখানে গ্রুমড। হিমসেলফ আপ অ্যাজ এ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যান হিসেবে নিজেকে প্রস্তুত করেছে। হু আর্নড সাকসেস বাই ডিন্ট অফ পারসেভিয়ারেন্স এন্ড কমিটমেন্ট, এবং তোমার হচ্ছে কি বলে এটাকে, পারসেভিয়ারেন্স বলতে কি বোঝায়, অধ্যাবসায়, এন্ড কমিটমেন্ট বলতে কি বোঝায়, প্রতিশ্রুতি। কমিটমেন্ট বলতে বোঝা হচ্ছে প্রতিশ্রুতি, এবং পারসেভিয়ারেন্স বলতে বোঝা হচ্ছে অধ্যাবসায়। সেখানে বলেছে যে শেখ কামাল তোমার বাই দ্য ডিন্ট অফ, ডিন্ট মানে গুণাবলীকে বুঝেছে এখানে, শেখ কামাল তোমার হচ্ছে সাকসেস পেয়েছে, সফলতা পেয়েছে কিসের মাধ্যমে, পারসেভিয়ারেন্স তোমার সফলতা, অধ্যবসায়ের মাধ্যমে, এবং কমিটমেন্ট প্রতিশ্রুতির মাধ্যমে সে সফলতা পেয়েছে তার লাইফে। When the Pakistan military began its genocide, genocide মানে হচ্ছে গণহত্যা, যখন পাকিস্তানি বাহিনীরা গণহত্যা শুরু করেছে ইন বাংলাদেশে, হি জয়েন্ড দ্য লিবারেশন ওয়ার এন্ড রিসিভড মিলিটারি ট্রেনিং, সে তোমার হচ্ছে লিবারেশন ওয়ারে, স্বাধীনতা যুদ্ধে সে জয়েন করেছে এবং মিলিটারি ট্রেনিং নিয়েছে। এট ক্যাম্প মূর্তি লোকেটেড এট দ্য হিমালয়ান ফুট হিলস ইন ইন্ডিয়া, হিমালয়ের পাদদেশে ইন্ডিয়াতে অবস্থিত ক্যাম্প মূর্তিতে সে তোমার হচ্ছে বন্দুকের ট্রেনিং নিয়েছে, যাতে যুদ্ধে সে পরিপূর্ণ এফোর্ট দিতে পারে। The tall young man who carried himself with dignity and possessed remarkable traits of leadership became the ADC of General Ataul Goni Osmani, এবং এই যে তোমার হচ্ছে কি বলে ইয়াং ম্যান, এই টল লম্বা এই ইয়াং ম্যান তোমার হচ্ছে কি বলে এটাকে, ডিগনিটি সম্মানের সহিত তোমার হচ্ছে কি বলে এটাকে, তার লিডারশিপ নেতৃত্বের গুণাবলী তার মধ্যে ছিল, সম্মানের সহিত সবকিছু মেনটেন করতে পেরেছে এবং নেতৃত্বের গুণাবলী তার মধ্যে ছিল। এন্ড সে কি এডিসি, এডিসি বেসিক হচ্ছে এইড ডি কর্পস, এইড ডি কর্পস, এটা তোমার হচ্ছে সেনাবাহিনীর একটা পদবীর নাম, র্যাঙ্কের নাম, ওই র্যাঙ্কটা সে অর্জন করেছে। এবং কার সে র্যাঙ্কটা ছিল, কার আন্ডারে ছিল, দেখো তুমি, জেনারেল আতল গনি ওসমানী, আতল গনি ওসমানীর আন্ডারে সে তোমার এডিসি ছিল। দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, দেখো দ্য কমান্ডার ইন চিফ, এবং সে তোমার হচ্ছে এই যে জেনারেল আতল গনি ওসমানী কে ছিল, কমান্ডার ইন চিফ, সেনাবাহিনীর প্রধান, সেনাপতি ছিল আর কি, সেনাবাহিনীর প্রধান ছিল বাংলাদেশের আর্মড ফোর্সেস এর প্রধান ছিল যুদ্ধের সময়, লিবারেশন ওয়ার। আফটার ইন্ডিপেন্ডেন্স শেখ কামাল কুড ইজিলি রিমেইন ইন বাংলাদেশ আর্মি এন্ড পাস আ সিকিউর লাইফ, যুদ্ধের পরে সে কিন্তু ইজিলি, শেখ কামাল চাইলেই সহজেই সেনাবাহিনীতে থেকে যেতে পারতো এবং একটা নিরাপদ জীবন সে মেনটেন করতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। সে তোমার কি করেছে, সে নাকি তোমার আর্মিতে থেকে ত্যাগ করে দেশ নির্মাণে সে নিজেকে বিলিয়ে দিয়েছে, ডেডিকেট করেছে, উৎসর্গ করেছে। আর্মি এন্ড পাস সিকিউর লাইফ বাট হি প্রেফার্ড, সে মূল্য দিয়েছে কোনটাকে, টু এঙ্গেজ হিমসেলফ ইন কান্ট্রি বিল্ডিং, দেশ নির্মাণে সে নিজেকে তোমার হচ্ছে প্রস্তুত করেছে, এন্ড অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস, এবং যুব সমাজকে তোমার হচ্ছে অর্গানাইজ করেছে, টু দ্যাট এন্ড, একদম শেষ পর্যন্ত যুব সমাজকে সে তোমার হচ্ছে কি করেছে, তোমার একদম মানে বিল্ড আপ করেছে, একত্র করেছে, দেশ নির্মাণে তারা একত্রে কাজ করে গিয়েছে। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা ইজ ইন ওয়ান অফ হিজ কলামস, একজন শেখ কামাল ইন বাংলা ট্রিবিউন রাইটলি সেজ দ্যাট the qualities, unique qualities of Sheikh Kamal's character, especially his wholehearted involvement in sports and culture, are never seen in any son or daughter of any president, prime minister or high officials in Bangladesh. কি বলেছে দেখো জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা, সৈয়দ ইশতিয়াক রেজা একটা কথা বলে গিয়েছেন যে শেখ কামাল সম্পর্কে বলেছেন যে শেখ কামাল হচ্ছে একজন ব্যক্তি, উনি হচ্ছে একটা ইউনিক ব্যক্তিত্বের অধিকার, একটা সন্তান ছিল শেখ কামাল। কেন ইউনিক? কারণ শেখ কামালই হচ্ছে একমাত্র সন্তান, শেখ কামাল একমাত্র সন্তান যিনি কিনা একজন প্রেসিডেন্টের সন্তান হয়ে বা প্রধানমন্ত্রীর সন্তান হয়েও সে কিন্তু তোমার সম্পদের দিকে লোভ করে নাই, ক্ষমতার দিকে লোভ করে নাই, উনি খেলাধুলার প্রতি অনেক বেশি অ্যাক্টিভ ছিল,
ফুটবল, ক্রিকেট এবং আবাহনী ক্রীড়াচক্র দেখি না আমরা, আবাহনী ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, এটা বেসিক্যালি শেখ কামালেরই প্রতিষ্ঠা করা একটা ক্লাব এবং সে আরো অনেক কিছু করেছে, কালচারাল দিক থেকে, শিল্পের দিক থেকে সে অনেক কিছু মেনটেন করতে পেরেছিল। সো দেখো, হোল হার্টেড, একদম মন থেকে সে ইনভলভ ছিল, যুক্ত ছিল স্পোর্টসে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে অনেক বেশি যুক্ত ছিল। এবং এই জিনিসটা কোনো প্রেসিডেন্ট অন্যান্য কোনো প্রেসিডেন্টের সন্তানের ক্ষেত্রে দেখা যায় নাই। অন্যান্য প্রেসিডেন্টের সন্তানরা কি রাজনীতি নিয়েই ব্যস্ত, অলওয়েজ রাজনীতি নিয়েই ব্যস্ত, কিন্তু তারা সেটা না করে কি করেছে, সে তোমার খেলাধুলা, কালচার নিয়ে মোটামুটি ব্যস্ত ছিল, যেটা কি অন্যান্য রাজনৈতিক ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় না। এটাই মূলত এখানে বলেছে। আমরা একটু সামারিটা দেখি ভাই, এখানে সামারিটা কি বলেছে দেখি একটু। দেখো, সামারি বেসিক্যালি অলওয়েজ মনে রাখবো ভাই, 3 ভাগের 1 ভাগ সামারি হবে। সামারি 3 ভাগের 1 ভাগ হবে এবং নিজের ভাষা লিখতে হবে, সেলফ ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে। এখানে তুমি পুরো প্যাসেজটা পড়েছো না, পড়ার পরে নিজের ভাষায় এবার বানিয়ে লিখবা। ফ্রি হ্যান্ড রাইটিং জানি আমরা, ফ্রি হ্যান্ড রাইটিং নিজের ভাষায় মোটামুটি বানিয়ে লেখার চেষ্টা করবা, অন্য কোনো জিনিস কিন্তু লেখার চেষ্টা করবা না, মানে কপি করার চেষ্টা করবা না, নিজের ভাষায় বিভিন্ন জিনিস লেখার চেষ্টা করলে কিন্তু আমাদের এখান থেকে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, কি বলছে দেখো, শেখ কামাল ওয়াজ আ ইয়াং ম্যান who believed in perseverance and commitment as the key to success. বল শেখ কামাল একটা ইয়াং ম্যান ছিল, যিনি বিশ্বাস করত ধৈর্য, অধ্যবসায়ে এবং প্রতিশ্রুতিতে বিশ্বাস করত, as the key to success, মানে সফলতার প্রধান হাতিয়ার হিসেবে উনি এই জিনিসগুলোকে বিশ্বাস করত। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের যুদ্ধের সময় হি জয়েন্ট দ্য ফাইট এগেইনস্ট পাকিস্তান, যুদ্ধের সময় সে পাকিস্তানের বিরুদ্ধে কি করেছে, পাকিস্তানের বিরুদ্ধে উনি হচ্ছে লড়াই করেছে। রিসিভিং মিলিটারি ট্রেনিং ইন ইন্ডিয়া, এবং উনি ইন্ডিয়াতে কি তোমার মিলিটারি ট্রেনিংটা নিয়েছে। এগুলো ইম্পর্টেন্ট লাইন, কোনো এক্সট্রা এক্সাম্পল মানে লেস ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা কখনোই সামারিতে আনবো না, ইম্পর্টেন্ট মুহূর্তগুলো, লাইনগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। এন্ড সার্ভিং দ্য এডিসি টু জেনারেল আতল গনি ওসমান, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন, সেগুলো আমাদের অবশ্যই দেখা উচিত। এরপরে দেখো, ডেসপাইট দ্য অপরচুনিটি টু স্টে ইন দ্য বাংলাদেশ আর্মি আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, সে কিন্তু থাকে নাই, ঠিক আছে। হি চুজের পাঁচ নম্বর হচ্ছে আমাদের হি চোজ টু ডেডিকেটেড হিমসেলফ টু নেশন বিল্ডিং অ্যান্ড অর্গানাইজিং দ্য ইয়থ, সে নেশন বিল্ডিং, জাতি তৈরিতে, জাতির কমান্ডার মানে তোমার কান্ডার হিসেবে কাজ করতে চেয়েছে, সবাইকে একত্র করে সে অনুযায়ী একত্রে কাজ করতে চেয়েছে। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা highlights in his column that Sheikh Kamal unique involvement in sports and culture in unmatched by any other child of high rank officials in Bangladesh, মানে অন্যান্য হাই র্যাঙ্ক অফিসিয়াল ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই জিনিসটা একদমই দেখা যায় না, যে জিনিসটা শেখ কামালের চরিত্রে ফুটে উঠেছে বা তুলে ধরে মানে উনি তুলে ধরেছে, সেগুলো বেসিক্যালি অনলি শেখ কামালের ক্ষেত্রেই শুধুমাত্র দেখা যায়, অন্য কোনো ক্ষেত্রে একদমই দেখা যায় না। ঠিক আছে, এই ছিল আমাদের সামারি। আমরা যতটুকু পেরেছি নিজ ভাষায় বা কম তোমার বানিয়ে ওই সেম কথাটাকে ট্রান্সলেট করে লিখেছি। তোমরা যখন দেখো ট্রান্সলেট করে কিভাবে লিখবা, চেঞ্জ করে কিভাবে লিখবা, যদি সিম্পল সেন্টেন্স থাকলে তুমি সেটাকে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে রূপান্তর করে লিখবা, কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করে লিখবা, কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করে লিখবা। বা যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, অ্যাক্টিভ থাকলে মনে করো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকলে তুমি সেটাকে প্যাসিভে রূপান্তর করে লিখবা, অ্যাক্টিভ থাকলে তুমি এটাকে প্যাসিভে রূপান্তর করে লিখবা। ঠিক আছে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভে রূপান্তর করে লিখবা। বা তুমি হচ্ছে ডিরেক্ট থাকলে, মনে করো ডিরেক্ট ন্যারেশন আছে, ডিরেক্ট থাকলে তুমি সেটাকে ইনডিরেক্টে রূপান্তর করে লিখতে পারো। ডিরেক্ট থাকলে তুমি হচ্ছে ইনডিরেক্টে রূপান্তর করে লিখতে পারো। ডিরেক্ট ন্যারেশন হলে তুমি এটাকে ইনডিরেক্টে লিখতে পারো, ইনডিরেক্ট। সো ডিরেক্ট হলে তুমি হচ্ছে ইনডিরেক্টে লিখতে পারো। সো তোমার কাছে যেভাবে সুবিধা হবে, তুমি নিজের ভাষায় লিখতে গেলে যেভাবে তোমার কাছে ভালো লাগবে, তুমি সেম জিনিসগুলো ফলো করলে কিন্তু এখানে হবে, কোনো সমস্যা নাই। এবং মোটামুটি সামারিতে দেখা যায় ম্যাক্সিমাম সময় 10-এ 10 পাওয়াটা একটু টাফ হয়ে যায়, 9, 8, 9 কিন্তু এখান থেকে দেওয়া যায়, সমস্যা হয় না। আচ্ছা দেখো এখানে, read the following text and fill in the blanks with suitable words from the box. There are more words than necessary. সো আমাদের আগের মতো করে ভাইয়া তোমাদেরগুলো মুছে দেই, এগুলো যেহেতু বেশি দিয়ে দিয়েছে, এনিমেট করে দেওয়া নাই, মুছে দিই ভাই, মুছে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমরা দেন সলভ করতে সুবিধা হবে আমাদের জন্য। ওকে ওকে, এবার তোমরা সলভ করে বলবা যে কোনটা কি যাচ্ছে আমাদের। এখন উইথ ক্লুজ আমরা এখন দেখবো ভাইয়া। অ্যালিভিয়েশন বলতে কি বোঝায়?
কমা অ্যালোভিয়েট মানে কমিয়ে ফেলা, কোনো জিনিস কমানোকে বলা হয় অ্যালোভিয়েশন। আমাদের এখানে কিন্তু দেখো কি একটা সুন্দর কথা বলেছে, দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি, মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি শব্দ রয়েছে, প্রয়োজনের তুলনায় আমাদের বেশি শব্দ রয়েছে। আমরা হচ্ছে তোমার প্রয়োজনের তুলনায় যদি বেশি শব্দ থাকে, প্রয়োজনের তুলনায় যদি বেশি শব্দ থাকে আমরা কমিয়ে ফেলবো, এবং কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হলে কিন্তু সেটা গ্রামাটিক্যাল আমরা চেঞ্জও করব। গ্রামাটিক্যাল চেঞ্জ থাকলে সেই গ্রামাটিক্যাল চেঞ্জটা আমরা সেখান থেকে নিয়ে আসবো। সো অ্যালোভিয়েশন মানে কমিয়ে ফেলা। বার্ডেন, বার্ডেনও তো জানি আমরা চাপ বা কোনো রকমের চাপটাকে, মানসিক টেনশন, দুশ্চিন্তাকে এখানে বুঝায়। লায়াবিলিটি মানে কি? দায়বদ্ধতা। লায়াবিলিটি মানে কি? আমাদের দায়বদ্ধতা। এক্সপ্লোশন, এক্সপ্লোশন মানে কি? তোমার হচ্ছে প্রচারণ বা প্রসার ঘটা। অ্যাসেট মানে সম্পদ। রিসোর্স মানেও কি? সম্পদটাকে বুঝায়। প্রেডিক্ট অনুমান করা। পভার্টি আমাদের হচ্ছে তোমার দারিদ্রতা। এরপরে হচ্ছে তোমার কি বলে পসিবল মানে ঠিক। থিঙ্ক মানে তোমার হচ্ছে চিন্তা করা। প্ল্যানিং এটাও প্ল্যান, পরিকল্পনা করা। ক্রাইসিস, ক্রাইসিস মানে কি? তোমার হচ্ছে ওই যে ক্রাইসিস বলি না আমরা, ওমনটা ইন্ডিকেট করে ক্রাইসিস। এখানে ক্রাইস বা ক্রাইসিস যেগুলোটা হতে পারে আমরা দেখবো, সমস্যা আমরা একটু পরে সেটা বের করে ফেলার চেষ্টা করবো এখান থেকে। সো পপুলেশন ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। এই নাম্বারটা কি হবে দেখি বলো তো, এক নাম্বারটা কি হবে? কে কে পারবে? ওকে, বেশি কথা না, আমার কমেন্টে স্প্যামিং না করে আমরা আনসারের দিকে ফোকাস করি। এ বি সি কোনটা? সরি এ বি সি তো না, মানে এই নাম্বারটা কোনটা হবে? পপুলেশন ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে কোন জিনিসটাকে কি ভাবা হয়ে থাকে দেখি বলো তো, এই নাম্বারটা কি হবে? হ্যাঁ, এসএমপি কোর্সে দেখা হবে মাহফুজ ইভান, আমাদের এসএমপি কোর্স তো আছেই। তোমরা যারা এসএমপি কোর্সে জয়েন করতে চাও জাস্ট ইউটিউব মানে তোমাদের আমাদের 10ms মানে তুমি যদি ইয়াতে চলে যাও, গুগলে চলে যাও, গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু 10ms.com লিখে সেখানে চলে আসবে, এবং সেখান থেকে তুমি হচ্ছে ডিরেক্টলি কোর্সে জয়েন করে ফেলতে পারো। সো মুক্তা বলছে এক্সপ্লোশন, শেখ বলছে এক্সপ্লোশন, ইয়েস এক্সপ্লোশন না। সো এখানে নাজমুল হুদা বলছে এক্সপ্লোশন ইউটিউব থেকে। সো পপুলেশন এক্সপ্লোশন, রাইট। আমি তো দেখতে চাই কোনটা আমাদের আনসার হবে এখানে। পপুলেশন এক্সপ্লোশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। গ্রেটেস্ট কি বলতো? বি নাম্বারটা কি হবে? হ্যাঁ কমেন্ট তো করছো, বি নাম্বারটা কি হবে দেখি বলো। পপুলেশন এক্সপ্লোশন, ফাইন। বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা, ইয়েস পপুলেশন এক্সপ্লোশন। সো লায়াবিলিটি, গ্রেটেস্ট লায়াবিলিটি দায়। আমাদের জনসংখ্যা যদি বেড়ে যায় দায়বদ্ধতা বাড়ে, হ্যাঁ হতে পারে। গ্রেটেস্ট লায়াবিলিটি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লায়াবিলিটি। দেখো এখানে লায়াবিলিটি আছে, এখানে লায়াবিলিটি আছে, কিন্তু আমাদের হয়ে যাবে কি দেখো লায়াবিলিটিজ হয়ে যাবে। গ্রামাটিক্যালি চেঞ্জ হবে। গ্রামাটিক্যালি কি চেঞ্জ হবে দেখো আমি তোমাদেরকে বুঝাই বলি। গ্রামাটিক্যালি চেঞ্জ হবে হচ্ছে এই যে পপুলেশন এক্সপ্লোশন ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লায়াবিলিটিজ। ওয়ান অফ দ্য এর পরে ওয়ান অফ দ্য, মনে রাখবা ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য বলি না যে রহিম ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট বয়েজ ইন আওয়ার ক্লাস, বা হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। সো অনেকের মধ্যে একজনকে বুঝায়। ওয়ান অফ দ্য মানে কি বুঝায়? অনেকের মধ্যে একজনকে বুঝায়। সো অনেকের মধ্যে যেহেতু একজন, অনেকের মধ্যে যেহেতু একজন, এই জন্য তোমার হচ্ছে অনেক জনকে বোঝানোর ক্ষেত্রে ওয়ান মানে ওয়ান অফ দ্য এর পরে অলওয়েজ নাউনটা প্লুরাল হয়। ওয়ান অফ দ্য এর পরে অলওয়েজ তোমার হচ্ছে নাউনটা প্লুরাল হয়, অলওয়েজ প্লুরাল হয়। সেখানে দেখো তোমার লায়াবিলিটি যেটা বেসিক্যালি আমাদের প্লুরাল। সো ওয়ান অফ দ্য এর পরে অলওয়েজ এটা আমাদের কি হবে? প্লুরাল হবে। সো দেখো ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লায়াবিলিটিস দায় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্যে। মেনি পিপল ড্যাশ দ্যাট ওভার পপুলেশন ইজ ড্যাশ অ্যান্ড ইট কজেস ড্যাশ। দেখি বলো তো, মেনি পিপল ড্যাশ দ্যাট, অনেক মানুষ চিন্তা করে। তাহলে চিন্তা অর্থে কি হবে? এখানে কোনটা আছে আমাদের? কোনটা কোনটা হয়েছে? লায়াবিলিটি হয়ে গেছে, এক্সপ্লোশন হয়ে গেছে। আচ্ছা তাহলে মেনি পিপল ড্যাশ দ্যাট, মেনি পিপল এক্স্যাক্টলি মুক্তা। মেনি পিপল দেখো কি আছে এখানে আমাদের? মেনি পিপল থিঙ্ক দ্যাট, মেনি পিপল থিঙ্ক দ্যাট, ওকে থিঙ্ক চিন্তা করে যে ওভার পপুলেশন ইজ ড্যাশ অ্যান্ড ইট কজেস ড্যাশ। ওভার পপুলেশন ইজ কি দেখে আমার থিঙ্ক হয়ে গেছে। ওভার পপুলেশন ইজ ড্যাশ কি হতে পারে? বেশি। মানুষ মনে করে যে বেশি পপুলেশন হলে কি এটা বোঝা না? বোঝা না। এখানে কোন শব্দ অর্থ বোঝা দেখি বলো তো, কোন শব্দের অর্থ এখানে বোঝা হিসেবে কাজ করে দেখি বলো, কোন শব্দ অর্থ এখানে বোঝা হিসেবে কাজ করতেছে এখানে? ইয়েস ইজ বার্ডেন, এক্স্যাক্টলি। সো বেশিরভাগ মানুষ মনে করে এটা একটা বার্ডেন, এটা আমাদের দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য একটা বার্ডেন।
ওকে, অ্যান্ড ইট কজেস ড্যাশ, এবং এটা কি তৈরি করে, এবং এই বার্ডেনটা কি তৈরি করে, দেখি বলো তো, এই বার্ডেনটা আমাদের জন্য কি তৈরি করছে, কি তৈরি করে? বার্ডেন, এটা কি তৈরি করে? বার্ডেন কেন বার্ডেন? হুদাহুদি তো আর বার্ডেন না, শুধু শুধু তো আমরা বার্ডেন বলবো না কোনো জিনিসটাকে, সেটা কেন বার্ডেন সেটা একটু আমাদের জানতে হবে। হোয়াই দিস ইজ বার্ডেন, হোয়াই দিস ইজ কনসিডার্ড অ্যাজ বার্ডেন? ইয়েস, এটা কারণ এটা আমাদের পোভার্টি তৈরি করে, আমাদের দারিদ্রতা তৈরি করে থাকে, এটা আমাদের দারিদ্রতা তৈরি করে। যেহেতু জনসংখ্যা বাড়লে আমাদের দেশে কিন্তু চাষের জমি, কিন্তু জনসংখ্যা বাড়লে বাড়িঘর তৈরি করতে হয়, বাড়িঘর হলে কিন্তু জমি জমা কমে যায়, চাষবাস কমে যায়, চাষবাস কমে গেলে কিন্তু আমাদের এই যে দেশের মানুষকে খাওয়ানোর জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু আমরা আলটিমেটলি ব্যবহার করতে পারি না। সেটা আলটিমেটলি আমাদের জন্য একটা বার্ডেন, ডেফিনেটলি ইটস আ বার্ডেন, পোভার্টি তৈরি করে থাকে। ওকে, আমি তাহলে আরেকটু কেটে দেই। ডান, এটা আমাদের জন্য কি, এটা হচ্ছে আমাদের জন্য বার্ডেন হিসেবে থাকে। তারপরে তোমার বাট ইনফ্যাক্ট প্রপার ম্যানেজমেন্ট ক্যান টার্নস, কি হতে পারে দেখি বলো তো আমাদের পরবর্তী পার্টগুলো কি বলেছে এখানে দেখো, বাট ইনফ্যাক্ট প্রপার ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান অ্যাসেট, মানে বলেছে দেখো জনসংখ্যা বেশি হলে সমস্যা, জনসংখ্যা বেশি হলে সমস্যা, ডেফিনেটলি ইটস আ প্রবলেম, কিন্তু অন্য দিক থেকে চিন্তা করতে পারো, তুমি যদি জনসংখ্যা বেশি হয়, এই জনসংখ্যাকে তুমি যদি প্রপার ট্রেনিং দাও, প্রপারলি তুমি তাদেরকে সাপোর্ট দাও, হেল্প করো, টাকা দিয়ে, সাপোর্ট দিয়ে, ট্রেনিং দিয়ে তুমি যদি হেল্প করো, তাহলে এই জনসংখ্যাকে তুমি চাইলে জনসম্পদে পরিণত করতে পারো। এই জনসংখ্যা যদি সবাইকে যদি একত্রে তুমি যদি কাজে লাগাতে পারো, যদি সবাইকে একত্রে কাজে লাগাতে পারো, তাহলে কি হবে, তুমি খুব ভালো একটা অবস্থানে তুমি পৌঁছাতে পারবা, খুব ভালো একটা অবস্থানে তোমার সেখানে জনসংখ্যাকে তুমি যদি স্কিল করতে পারো, স্কিলড, তাহলে তুমি বিদেশে পাঠাতে পারবো, বিদেশে পাঠিয়ে তোমার তোমার কি বলে এটাকে রেমিটেন্স তুমি পাঠাতে পারবা, দেশীয় মুদ্রা, বিদেশি মুদ্রা তুমি অর্জন করতে পারবা, এতে তোমার কি হবে, দেশটা আরো সমৃদ্ধ হবে। যত বেশি জনসংখ্যা তত বেশি তুমি বিদেশে পাঠাতে পারবা, এটা কিন্তু দেশের জন্য খুব খুব ভালো একটা অবস্থানে তুমি যেতে পারবা। সো ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান প্রপারলি, ইট ক্যান বি এ ড্যাশ ওয়ে ফর প্রপার্টি ড্যাশ। যদি জনসংখ্যাকে আমরা প্রপারলি ট্রেনিং দিতে পারি, স্কিলড করতে পারি, দক্ষ করতে পারি, বেকার না রেখে দক্ষ করতে পারি, তাহলে এই জনসংখ্যা আমাদের দেশের ভালো একটা অবস্থানে পৌঁছে দিতে পারবে, আমাদের ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সেখানে কি হতে পারে, টার্ন দিস ক্রাইসিস, এখানে ক্রাইসিস হবে, ইয়েস আমাদের টার্ন দিস ক্রাইসিস, আমরা এই ক্রাইসিসটাকে, যে এখানে ক্রাইসিস বানানটা ভুল আসছে, এটাই আমাদের একটু মনে হচ্ছিল, এখানে ক্রাইসিস হবে, আইটা হবে আই, CRISIS, ক্রাইসিস। এই যে ক্রাইসিসটা রয়েছে, এই যে খারাপ মুহূর্তটা রয়েছে, এই ক্রাইসিসটাকে আমরা হচ্ছে ভালো একটা অবস্থানে পৌঁছতে পারবো যদি এই জনসংখ্যাকে সুন্দর মতো করে মেনটেন করে ব্যবহার করতে পারি, ট্রেনিং দিতে পারি, তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে। And if we can develop our human dash resources properly, it can be a dash way for poverty dash. যদি আমরা আমাদের জনসংখ্যাকে খুব ভালোভাবে ট্রেন্ড করতে পারি, খুব ভালোভাবে তোমার হচ্ছে ভ্যালু দিতে পারি, তাহলে কি হবে দেখো, ইট ক্যান, কি হয় দেখো, ডেভেলপ আর হিউম্যান ড্যাশ, আমাদের হিউম্যান রিসোর্সকে তোমার ডেভেলপ করবে, উন্নত করবে। এক্স্যাক্টলি মুক্তা মনি, রিসোর্স তুমি তো খুব ভালো করছো মুক্তা। প্রপারলি এন্ড ইট ক্যান বি এ ড্যাশ ওয়ে ফর প্রপার্টি ড্যাশ, ইট ক্যান বি এ কি দেখো পসিবল ওয়ে, এটা সম্ভবত খুব দারুণ একটা ওয়ে হতে পারে আমাদের প্রপার্টি এলিভিয়েশন, তোমার হচ্ছে কমানোর জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য এটা খুবই খুবই ভালো একটা অবস্থান হতে পারে, ভালো একটা ওয়ে হতে পারে, ভালো একটা ওয়ে হতে পারে। আমরা যখন কোনো তোমার উইথ ক্লু উইদাউট ক্লু সলভ করব, বেসিক্যালি শব্দগুলো, বক্সের শব্দগুলোর পার্টস অফ স্পিচ কোনো চেঞ্জেস হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা উচিত, গ্রামাটিক্যালি চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু দেখা উচিত। প্যাসেজের সাথে কিন্তু অনেক সময় দেখা, ম্যাক্সিমাম টাইমে গ্রামাটিক্যাল চেঞ্জ হয় না, ম্যাক্সিমাম টাইমে গ্রামাটিক্যাল চেঞ্জ হয় না, দুই এক জায়গাতে গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, সেটা গ্রামাটিক্যাল চেঞ্জ কখন নাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, অবস্থানটা বুঝে কিন্তু আমাদের হালকা চেঞ্জ করতে হয়, চেঞ্জ না করলে কিন্তু আলটিমেটলি ভুলের দিকে চলে যাবে, দুই একটা চেঞ্জ হবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, মেনলি অর্থটা বুঝতে হবে, এখানে প্যাসেজের অর্থটা বুঝতে হবে। তুমি এক কাজ করতে পারো, তুমি হচ্ছে প্রত্যেকটা শব্দ যখন কোনো জিনিস যদি ইজিলি বুঝে যায় তাহলে তো বুঝে গেলে ভালো, কোনো শব্দ যদি বসাতে প্রবলেম ফেস করো, এটা জাস্ট ওয়ার্ডটা বসাবা, সব বক্সের শব্দটা বসাবা, বসিয়ে শব্দটাকে এবার রিডিং পড়বা, যে সেন্টেন্সে অর্থ মিলছে কিনা, অর্থ ওয়ার্ডটাকে বসিয়ে অর্থ করবা, অর্থ মিলাবা, অর্থ মিলছে কিনা, মিললে মনে করবে যে না ঠিকঠাক আছে, এবার মোটামুটি ঠিকঠাক আছে। এবার চলে যায় পরবর্তীতে 5 নম্বরে চলে যাই আমরা, 5-এর উইদাউট ক্লুজে চলে যাবো আমরা এখন, এটাও ভাই মুছে দেই, উইদাউট ক্লুজে আমরা এখন চলে যাব। আচ্ছা
উইদাউট ক্লু চলে যাচ্ছি আমরা। ওকে, দেখি বলো কি নিয়ে বলেছে এখানে। সেলফ এমপ্লয়মেন্ট মিনস টু ক্রিয়েট জব অপরচুনিটি ফর ওয়ান সেট বাই ওয়ানস ওন এফোর্ট। সেলফ এমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? আত্মকর্মসংস্থান। সো আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায়? নিজের মতো করে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করে ফেলাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, মিনস টু ক্রিয়েট জব অপরচুনিটি, তোমার এটা বলতে কি বোঝায়? জব অপরচুনিটি করতে, মানে তোমার হচ্ছে মিন ক্রিয়েট জব অপরচুনিটি, নিজের জন্যই জবের সুযোগ তৈরি করে ফেলা। by one's own effort, নিজের এফোর্টের মাধ্যমে। Various government organizations are trying to create dash congenial atmosphere for dash during NGOs have rendered for their help. So বলছে various government, সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা মানুষকে টেকনিক্যালি নানান ট্রেনিং দেয়, নানান প্রশিক্ষণ দেয়, যাতে তারা ভালো একটা অবস্থানে পৌঁছতে পারে, যাতে তারা প্র্যাকটিস করে ট্রেনিং করে তারা ভালো একটা অবস্থানে তারা যেন পৌঁছতে পারে, এই ব্যবস্থা তাদেরকে করে দিচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন নন গভর্নমেন্ট। এনজিও বলতে কি বোঝায়? নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, তারাও কি করছে? তারাও মোটামুটি হচ্ছে নানান ভাবে জিনিসগুলোকে মেনটেন, মানে হেল্প করছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে ফেলার জন্য। সো এখানে দেখো ভ্যারিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এই নাম্বারটা কি হবে? ড্যাশ ট্রাইং, আর ট্রাইং। দেখো ভাই এখানে ভ্যারিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস আর ট্রাইং, অর্গানাইজেশনস যেহেতু আছে, যেহেতু অর্গানাইজেশনস যেহেতু এটা অর্গানাইজেশনস একের অধিক, এজন্য আর ট্রাইং কি করছে? আর ট্রাইং টু ক্রিয়েট ড্যাশ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, একটা সুন্দর, মানে তোমার হচ্ছে স্বাভাবিক একটা পরিবেশ ক্রিয়েট করতে চাচ্ছে এই দেশের, মানে আমাদের হচ্ছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো। সো দেখো এই যে ট্রাইং টু ক্রিয়েট কি হতে পারে? এই যে ইজি, খুব ইজি, এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফর ড্যাশ, ফর ড্যাশ, বলো ফর কি? কাদের জন্য তোমার একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করতে চায়? কর্মসংস্থানের পরিবেশ ক্রিয়েট করতে চায় কাদের জন্য? বি নাম্বারটা এ, ইয়েস, জান্নাত, জিমি, রোজা, বি নাম্বারটা আমাদের এ। সো আমাদের এটা আনসার কি হবে? বি নাম্বারটা তো এ, ঠিক আছে। কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফর ড্যাশ, কেন তারা এই কাজটা করতে চায়? কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফর এমপ্লয়িজ, এক্স্যাক্টলি, তাদের কি এমপ্লয়িজ, কর্মীদের জন্য তারা কি করতে চায়? তারা তোমার হচ্ছে একটা কর্মসংস্থান তৈরি করতে চায়, সেখানে এমপ্লয়িজ হতে পারে, ঠিক আছে। ওকে, ডিফারেন্ট এনজিওস, তোমার চাইলে দেখো, তোমার চাইলে এখানে কিন্তু ভিন্ন ওয়ার্ড লিখতে পারো, কোনো সমস্যা নাই, ভিন্ন ভিন্ন ওয়ার্ড চাইলে লিখতে পারো। যেমন এখানে দেখো এই যে ডিফারেন্ট এনজিওস হ্যাভ ড্যাশ রেন্ডার্ড দেয়ার হেল্প, বিভিন্ন এনজিও কি ইতিমধ্যে বা তাদের সাহায্যও কি তারা দিচ্ছে এখানে। তো তুমি যদি এখানে অলসো ব্যবহার করতে পারো, অলসো দিলেও হবে, অলরেডি দিলেও হবে, যে কোনো শব্দ। উইদাউট ক্লুজের সুবিধা হচ্ছে নিজের মন মতো শব্দ বাছাই করে এখানে উল্লেখ করা যায়, লিখা যায়। নিজের মন মতো শব্দকে লিখলে কি হবে? তোমার হচ্ছে ভুল হওয়ার চান্স এখানে কম থাকে উইদাউট ক্লুজে। উইথ ক্লুজে এরকম থাকে যে এখানে তোমার যে শব্দ দেওয়া আছে বক্সে সেই শব্দ লিখতে হয়। উইদাউট ক্লুজে সেই পেইনটা আমাদের নিতে হয় না। ওকে, এরপরে লাইফ স্টক দেখো, আচ্ছা ভাই মুছে দেই এটা। ওকে, আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসেছি আমরা। এখন আজান দিবে ভাইয়া, আজানের পরে আমরা হচ্ছে 15 মিনিট ক্লাস করাবো, এরপরে আমাদের হচ্ছে মোটামুটি 5:45 দিকে আমাদের ক্লাসটা আমরা ক্লোজ করে ফেলবো, বিকজ নামাজ আছে আমাদের, নামাজটা মেইনটেইন টাইমটা আমাদের, যেহেতু মাগরিবের নামাজের ওয়াক্ত কম, আমার সেভাবে কিন্তু আগে ছেড়ে দিতে হবে আজকে। দেখো কি বলেছে, লাইভস্টক ড্যাশ এগ্রিকালচার ফার্মিং পোল্ট্রি ড্যাশ আর সাম অফ ড্যাশ সেক্টরস, মানে গভর্নমেন্ট চায় বিভিন্ন সেক্টরে তাদেরকে কাজে লাগাতে, যে সকল মানুষগুলো পড়ে আছে তাদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে কাজে লাগাতে চায়, এবং এই সেক্টরে কাজে লাগানোর মাধ্যমে তারা তাদের অবস্থানটা, তাদের দক্ষতায় কাজে লাগাতে পারে এবং এফোর্টটাকে দিয়ে ইকোনমিকে একটু স্ট্রং করতে পারে। সো লাইভস্টক, দেখো এখানে কি লিখতে পারি আমরা? লাইভস্টক রিয়ারিং এগ্রিকালচার, মানে এগ্রিকালচার ফার্মিং। সো লাইভস্টক তোমার একটা বেসিক্যালি কি করে, তোমার হচ্ছে এগ্রিকালচার ফার্মিং এর দিকে নিয়ে যায়, ফার্মিং এর দিকে তোমার কোনো প্রতিষ্ঠানকে নিয়ে যায় এবং ফার্মের দিকে উদ্বুদ্ধ করে। তুমি কোনো কোম্পানিতে জব করার থেকেও সেলফ এমপ্লয়মেন্ট, তুমি যদি ফার্মের দিকে যাও, বিশাল গ্রামের দিকে বড় ফার্ম জায়গা নিয়ে তুমি যদি ফার্মিং করো, তোমার জন্য কিন্তু আরো ভালো একটা অবস্থানে তুমি নিজেকে নিয়ে যেতে পারবা, আরো ভালো একটা অবস্থানে তোমাকে নিজেকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে কিনা? লাইভস্টক রিয়ারিং এগ্রিকালচারাল ফার্মিং পোল্ট্রি ড্যাশ পোল্ট্রি ফার্মিং, দেখো পোল্ট্রি ফার্মিং আর সাম অফ ড্যাশ সেক্টর, সাম অফ দা সেক্টরস, some of the sectors, so some of the sectors, দেখো এই যে আর some of the, one of the, some of the,
ওয়ান অফ দা, সাম অফ দা, এরপরে কিন্তু অলওয়েজ নাউন। দেখো এই যে আমাদের সেক্টরসটা কি, এটা আমাদের প্লুরাল অর্থে কাজ করতেছে, এখানে আমাদের প্লুরাল অর্থে কাজ করতেছে। এরপরে দেখো দেয়ার আর ড্যাশ অপরচুনিটিজ ফর সেলফ ড্যাশ ইন বাংলাদেশ। দেয়ার আর ড্যাশ অপরচুনিটিজ, বলো দেখি ভাইয়া, দেয়ার আর কি, অনেক, বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা রয়েছে না, বাংলাদেশে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। সো দেয়ার আর ড্যাশ অপরচুনিটিজ ফর ড্যাশ ইন বাংলাদেশ, কি হতে পারে দেখি বলো তো, দেয়ার আর ড্যাশ অপরচুনিটিজ ফর ড্যাশ ইন বাংলাদেশ। ফার্মিং, ওকে, দেয়ার আর ড্যাশ অপরচুনিটিজ, এইচ নাম্বারটা কি হবে, মেনি। হ্যাঁ, দেয়ার আর মেনি হতে পারে, দেয়ার আর মেনি বা সাম অপরচুনিটিজ, মেনি দিতে পারো তুমি চাইলে, এখানে মেনি না দিয়ে আরো শব্দ ইউজ করতে পারো, দেয়ার আর নিউমেরাস, ঠিক আছে, নিউমেরাস শব্দটা ইউজ করতে পারো, দেয়ার আর সেভারাল, সেভারাল শব্দটা তুমি এখানে ইউজ করতে পারো, দেয়ার আর সেভারাল অপরচুনিটিজ, নিউমেরাস অপরচুনিটিজ ইউজ করতে পারো তুমি। ফর সেলফ ড্যাশ ইন বাংলাদেশ, ফর সেলফ এমপ্লয়মেন্ট, দেখো ফর সেলফ এমপ্লয়মেন্ট এখানে আছে, আত্মকর্মসংস্থানকে বুঝাইছে। ফর সেলফ এমপ্লয়মেন্টের অনেক সুযোগ সুবিধা বাংলাদেশে রয়েছে, সেলফ এমপ্লয়মেন্ট অনেক সুযোগ সুবিধা বাংলাদেশে রয়েছে। এরপরে দেখো ইন বাংলাদেশ ওয়ান ড্যাশ ইজিলি এঙ্গেজ ওয়ান সেলফ ইন দিস জব, এবং কোনো ব্যক্তি চাইলে নিজেকে সহজেই এই সকল জবে যুক্ত করতে পারে, কোনো ব্যক্তি যদি চায় খুব সহজে নিজেকে এই জবগুলোতে যুক্ত করে ফেলতে পারে। সো দেখো যে ওয়ান ক্যান ইজিলি এঙ্গেজ ওয়ান সেলফ ইন দিস জবস, ইজিলি তুমি চাইলে এখানে নিজেকে যুক্ত করতে পারে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের উইদাউট ক্লুজ ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, নিজের মতো করে নিজের পছন্দ মতো প্যাসেজের সাথে যায়, অর্থ মেনটেন হয়, এমন শব্দ ব্যবহার করলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। এখানে আমাদের আনসার হবে কি, এখানে আমাদের আনসার হবে হচ্ছে 10-এ 10 কারা কারা পেয়েছে একটু আমাকে জানাও। এগুলো আমাদের নিজের পছন্দ মতো লিখতে পারবো আমরা। 10-এ 10 কারা কারা পেয়েছে একটু আমাকে জানাও। আজান ব্রেক দিচ্ছে ভাইয়া, আমরা 1 মিনিটের আজান ব্রেক দিচ্ছি, আজানটা শেষে আমরা আবার ক্লাসে ব্যাক করছি, জাস্ট 1 মিনিটের আজান ব্রেক আমরা দিচ্ছি।
সাউন্ড আসছে না? ওকে, সাউন্ড এখন ঠিক আছে? আই হোপ এখন আমাদের সাউন্ড একদমই ক্লিয়ার। সাউন্ড আমাদের একদমই 100% ক্লিয়ার আছে এখন, আমি আশা করি। সো দেখো এখানে রিঅ্যারেঞ্জ লাইফ স্টোরি হতে পারে, ট্রেডিশনাল স্টোরি হতে পারে এবং ইনসিডেন্ট হতে পারে। ঠিক আছে, সাউন্ড এখন আছে, এখন আছে। সো লাইফ স্টোরি, ট্রেডিশনাল স্টোরি বা যে কোনো রিঅ্যারেঞ্জ আমাদের পরীক্ষাতে আসতে পারে। যেই আমাদের আনসারটা পরীক্ষাতে আসুক না কেন, যেটাই আমাদের পরীক্ষাতে আসুক না কেন, তুমি জাস্ট দেখবা কো রিলেশন মেইনটেইন হচ্ছে কিনা। লাইফ স্টোরি হলে সবার আগে কি হয়? লাইফ স্টোরি সবার আগে মানুষের জন্ম হয়, কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে তার শৈশবকাল, তার পড়াশোনা, তার বেড়ে ওঠা, তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, তার কর্মকাণ্ডগুলো কি কি, তার লেখনীগুলো কি কি, সে কেন ফেমাস, তার অর্জনগুলো কি কি, তার পুরস্কারগুলো কি কি, এরপরে তার মৃত্যু হয়। সো লাইফের কিন্তু একটা ট্রানজিশন, ধাপে 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 জিনিসগুলো আমাদের এগিয়ে চলতে হয়। আর এরপরে ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে কি হয়, তোমার গল্পটা জানতে হয়, গল্পটা জেনে গল্পের সিকোয়েন্সটা মেইনটেইন করে করে কোনটার পর কোনটা ঘটছে এটা জানতে পারলে তোমার স্টোরিগুলো ইজিলি তুমি সলভ করে ফেলতে পারো বা ধাপে ধাপে মেইনটেইন করে ফেলতে পারবা। আর ইনসিডেন্ট, যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে ইয়ার ফলো করে, বছর, সাল অনুযায়ী তুমি সবকিছুকে মেইনটেইন করে করে লিখে ফেলতে পারো। সাল, যে কোন সালটা আগে সে সালটা আগে দিব, যে সালটা পরে সে সালটা পরে দিব। এভাবে কিন্তু আমি কোরিলেশন মেইনটেইন করে করে লিখতে পারি। আর সবার আগে ব্যক্তির নাম থাকতে হবে, গল্পটা কি নিয়ে, গল্পের ব্যক্তির নাম থাকতে হবে, গল্পের নাম থাকতে হবে। এরপরে হচ্ছে আমাদের বেসিক্যালি অন্যের হি বা শি এর দিকে যাব। তুমি সবার শুরুতে কিন্তু হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন, আমি রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, হি লিভস ইন ঢাকা, আমাকে ডিরেক্টলি আগে রহিমের নামটা বলতে হবে, তারপরে হি কথা আনতে পারবো, মানে প্রোনাউনটা আনতে পারবো তার পরবর্তীতে। আমরা ডিরেক্টলি কিন্তু রহিমের ক্ষেত্রে প্রোনাউন ইউজ করতে পারবো না সবার শুরুতে। সো আগে কোনটা হবে পরে কোনটা হবে এগুলো একটু দেখতে পারলে কিন্তু ইজিলি বিষয়গুলোকে সলভ করে ফেলতে পারি। কি বলেছে দেখো, পুরো গল্পটা আমরা একবার পড়বো। হি আস্কড হিম হোয়ার গড ইজ, হি দিয়ে শুরু, সো ডেফিনেটলি এটা সবার আগে কোনোভাবেই আসবে না। হি প্রেজড হিম হাইলি, এটাও কিন্তু সবার আগে আসবে না যেহেতু প্রোনাউন দিয়ে শুরু। ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, ল্যাড মানে কি ছেলে, ল্যাড মানে কি, ল্যাড মানে ছেলে। সো বলছে একবার একটা ছেলে একটা শিক্ষকের কাছে গিয়েছে, একটা গল্প, ট্রেডিশনাল স্টোরি, এটা একটা গল্পের টিচারের কাছে গিয়েছে। সো ওয়ান্স দিয়ে শুরু হলে কি আমরা জানি এগুলো সাধারণত প্রথম দিকে হয়, ওয়ান্স দিয়ে শুরু হলে কি আমাদের প্রথম দিকে হয়। সো দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা বলে না, সো এটা কি আমাদের দেখবো পরবর্তীতে। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, আচ্ছা এটা আমাদের হবে না। দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ, এবং ওই ছেলেটা কি তোমার হচ্ছে জ্ঞান অর্জন করতে চায় অলওয়েজ। হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন আর্টস এন্ড সায়েন্স, মানে ওই ছেলেটা শিক্ষককে বলেছে আমাকে আর্টস, কলা এবং হচ্ছে আমাদের সায়েন্স, চারুকলা এবং হচ্ছে আমাকে তোমার হচ্ছে কি বলে এটাকে সায়েন্স, বিজ্ঞান নিয়ে আমাকে শিক্ষা দেন। হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, এবং ওই টিচার তোমার রাজি হয়েছে, তাকে শিক্ষা দেওয়ার জন্য রাজি হয়েছে। হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, সে নিজের ইচ্ছাটা কি তোমার হচ্ছে জ্ঞান অর্জনের দিকে মানে প্রকাশ করেছে, এক্সপ্রেস করেছে। দ্য টিচার উইশড টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, এবং ওই শিক্ষক চাইছে যে শিক্ষার্থীর অ্যাবিলিটি কি আছে সেটা দেখার জন্য। আমরা দেখেছি সবার আগে কোনটা হবে, সবার আগে কোনটা হবে দেখি বলো তো ভাইয়া, এই যে 3 নাম্বারটা হবে না আমাদের, সবার আগে 3 নাম্বারটা হবে। দেখো ভাই, এই যে সবার আগে আমাদের 3 নাম্বারটা এখানে আনসার। বুঝতে পারছো, ওয়ান্স থাকলে বা ওয়ান্স আপন আ টাইম থাকলে সেগুলো আমাদের সবার আগে চলে যাবে, সেটা 3 নাম্বারটা আমাদের এখানে আছে। এরপরে দেখো ভাইয়া, হি আস্কড হিমসেলফ হোয়ার গড ইজ, না এটা হবে না। দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট, এটাও কিন্তু না। দেখো ছেলেটা যখন তার টিচারের কাছে গিয়েছে, দেখো এই যে ফেমাস টিচার কাছে গিয়েছে, গিয়ে সে কি বলেছে যে হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, সে চায় তার জ্ঞানটাকে সে অর্জন করতে, মানে নলেজটাকে আরো কি করতে, আরো অর্জন করার, বিস্তৃত করতে সে চেয়েছে। সো বেসিক্যালি এই যে এটা হচ্ছে আমাদের এখানে আনসার, হি এক্সপ্রেসড, এটা আমার 2 নাম্বারের দিকে যাবে। হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, যদি ভুল না করি, ইয়েস 9 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কি 2 নাম্বারের দিকে যাচ্ছে, এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। এরপরে হি অ্যাগ্রিড টু টিচ দেম, হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম, না আচ্ছা সে নলেজ অর্জন করতে চেয়েছে, কি কি নলেজ অর্জন করবে, কি কি নলেজ সে অর্জন করবে, দেখো সে তাকে রিকোয়েস্ট করেছে যে হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম আর্টস এন্ড সায়েন্স, তাকে তোমার হচ্ছে কি আর্টস এন্ড সায়েন্স শেখার জন্য তাকে রিকোয়েস্ট করেছে, এটা আমার 3 নাম্বারটা। সে আর্টস এন্ড সায়েন্স পড়ার জন্য তাকে খুব বেশি রিকোয়েস্ট করেছে, খুব বেশি তাকে রিকোয়েস্ট করেছে, ইনস্ট্রাক্ট করেছে, তাকে রিকোয়েস্ট করেছে, বেগ টু ইনস্ট্রাক্ট হিম আর্টস এন্ড সায়েন্স, তাকে আর্টস এন্ড সায়েন্স শেখার জন্য তাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছে, ইনস্ট্রাক্ট করেছে।
এরপরে হি এগ্রি টু টিচ দ্য ল্যাড, এটা আমাদের সাথে তো দ্য টিচার উইলস টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। আচ্ছা 10 নম্বরটা না এটা, এরপর ইয়েস এটা আমার 10 নম্বরটা, এটা আমার 3 নম্বরটা হয়েছে, এরপর 4 নম্বরটা 10 নম্বরটা হবে। দেখো কি বলে এখানে, দ্য টিচার উইলস টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, শিক্ষক তাকে শিখাবে, সমস্যা নাই, কিন্তু তার অ্যাবিলিটি কি, সে কি আসলে সায়েন্স এবং আর্টস শিখতে পারবে কিনা, তার অ্যাবিলিটি, তার দক্ষতা জানতে চেয়েছে এখানে। তো তার দক্ষতাগুলো জানতে যাওয়ার পরে বেসিক্যালি তাকে শিক্ষা দিবে, এমনটা সে ইন্ডিকেট করেছে। দ্যাট ইজ উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। যেগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো আমাদের ডান, এই যে দেখো আমাদের 10 নাম্বারটা আমাদের ডান। এরপরে দেখো কি বলেছে, যে সে জিজ্ঞাসা করেছে ওই 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 লোকটা শিক্ষকটাকে, মানে শিক্ষকটা ছাত্রকে অ্যাবিলিটি পাওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করেছে, যে কি জিজ্ঞাসা করেছে দেখো, হি আস্কড হিম হোয়ার গড ইজ, সে জিজ্ঞাসা করেছে বলো দেখি সৃষ্টিকর্তা কোথায়, সৃষ্টিকর্তা কোথায় আছে দেখি বলো তো। এখন ছেলেটা কি বলছে দেখো, দ্যাট হি প্রেজড হিম হাইলি, না এটা আমাদের হবে না, তাকে জিজ্ঞাসা করেছে, আস্কড জিজ্ঞাসা করেছে, এরপরে ছেলেটা রিপ্লাই দিয়েছে, দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল হিম হোয়ার হি ইজ নট। সে আনসার করেছে, ছেলেটা দেখো তাকে শিক্ষক জিজ্ঞাসা করেছে বলো দেখি সৃষ্টিকর্তা কোথায় আছে, তখন ছেলেটা বলছে আমি উত্তর দিব যদি আমাকে বলেন যে উনি কোথায় নাই, উনি কোথায় নাই এটা আমাকে উত্তর দিলে উনি কোথায় আছে সেটা আমি বের করে ফেলতে পারবো। একই তো, হয় আছে নয় নাই, তাহলে কোথায় কোথায় নাই সেটা যদি বলে দেয় তাহলে যেখানে যেখানে আছে ছেলেটা তো নিজে থেকে মাইনাস করে দিয়ে সে বলে ফেলতে পারবে, উত্তরটা কিন্তু সে উত্তর পেয়ে যাবে। ছেলেটা যে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, এটা কিন্তু সে বুঝতে পেরেছে শিক্ষক। সো এটা আমাদের 6 নাম্বারটার দিকে যাবে। দ্য বয় রিপ্লাইড দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল হিম হোয়ার হি ইজ নট, সে কোথায় না এটা যদি বলতে পারে তাহলে সে উত্তর দিবে। আচ্ছা 5 নাম্বারটা ডান। এরপরে দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এবং এরপরে এটা আমাদের 4 নাম্বারে যাবে। 6-7 নাম্বারে সে তখন বুঝতে পেরেছে না, তার অনেক বেশি জ্ঞান রয়েছে। হ্যাঁ, হি প্রেজড হিম হাইলি, এরপরে হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, আচ্ছা সে তাকে রাজি হয়েছে, দেখো এটা আমাদের এইটা ডান। এরপরে 4 নাম্বারটা, এরপর দেখো 2 নাম্বারটা আমাদের যাবে, হি প্রেজড হিম হাইলি, তাকে অনেক বেশি তোমার প্রেজ করেছে, তাকে তোমার হচ্ছে প্রশংসা করেছে, তাকে দোয়া করে দিয়েছে। এরপরে আমাদের দেখো 2 নাম্বারটা কমপ্লিটেড, আর 2টা বাকি, 8 এবং 6 বাকি, যেগুলো তোমার একদমই দাগিয়ে দাগিয়ে ফেলবে। দাগালে কি হবে, তোমার জন্য ইজিলি বুঝতে পারবে যে কোনটার পর কোনটা আসতেছে। ঠিক আছে, সো দেখো হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, সে ছেলেটাকে তোমার হচ্ছে শিক্ষা দানে রাজি হয়েছে। এন্ড দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ, এবং পরবর্তীতে ছেলেটা তোমার হচ্ছে কি ডিভোটেড, নিজেকে তোমার একদম উৎসর্গ করে দিয়েছে, তার পড়াশোনার দিকে তাকে ফোকাস করার জন্য উৎসর্গ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে এখানে যখন তুমি আনসার করবা, আনসার করার পরে এভাবে তোমার লেখার পরে পুরো গল্পটা সুন্দর মতো করে এবিসিডি দিয়ে সবকিছু ডিটেলসে লিখে দিবা, এ থেকে যে পর্যন্ত সবকিছু যা যা আছে একটা প্যারাগ্রাফের মধ্যে ডিটেলসে সুন্দর দেখে 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 জাস্ট লিখে দিলে কিন্তু হয়ে যাবে। শুধু বক্সটা করে কিন্তু পরীক্ষা থেকে বের হইও না, শুধু বক্সটা করে পরীক্ষার হল থেকে বের হইও না। এরপর আমাদের আছে তোমার এখানে কি আসছে, গ্রাফ এন্ড চার্ট আসছে, এটা তোমরা দেখলে পারবে, এটা ভাইয়া এখানে আর ডিসকাস করছি না, আমাদের এটা রাইটিং পার্টের মধ্যে পড়ে যায়। তোমার হচ্ছে কি বলে এটাকে, বিলো শোজ রিমার্কস টাইম স্পেন্ডিং অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিজ, টাইম স্পেন্ডিং কোথায় কোথায় কিরকম স্পেন্ডিং করেছে ব্যাখ্যা করে দিতে হবে নানান শব্দ। এক্ষেত্রে কানেক্টরস এর ব্যবহার অনেক জরুরি, যারা কানেক্টরস ভালো পারে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারে ভালো। সো এটা আমরা দেখাচ্ছি না, কজ তোমরা দেখলে ইনশাআল্লাহ এটা পেরে যাবা। এরপর তোমাদের গল্প আসছে কি, ওয়ান্স লায়ন ওয়াজ স্লিপিং ইন এ ফরেস্ট সাডেনলি এ মাউস, ওই যে এ লায়ন এন্ড আ মাউস, খুব সহজ একটা গল্প পরীক্ষাতে আসছিল। আর এখানে তোমার হচ্ছে ব্রাদার ডিসক্রাইবিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, একটা লেটার লিখতে বলেছে, গুরুত্বপূর্ণ মানে লেটার রাইটিং এর গুরুত্বপূর্ণ সম্পর্কে এখানে লিখতে বলেছে বেসিক্যালি। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি ডান। আমরা রাজশাহী বোর্ড এটা আর দেখাচ্ছি না, কজ নামাজ আছে আমাদের, মাগরিবের নামাজ। আমরা নেক্সট ক্লাসে বা অন্য কোনো সময় হচ্ছে বাদবাকি বোর্ডগুলো নিয়ে কথা বলবো, এবং যতটুকু শিখিয়েছি তোমাদেরকে একটু মেনটেন করবা। রাজশাহী বোর্ড থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব ভাইয়া, এখন রাজশাহী বোর্ড থেকে কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিব, এই হোমওয়ার্কটা করে ফেললেই আই হোপ তোমাদের একটু প্রিপারেশনটা ভালোর দিকে যাবে। আমি তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দেই। হোমওয়ার্ক থাকবে হচ্ছে বেসিক্যালি, একটু দাঁড়াও, এটা 1 নাম্বারটা, একের এ না, একের বি থাকবে শুধুমাত্র, একের বি নাম্বারটা শুধুমাত্র হোমওয়ার্ক করবা, একের বি নাম্বারটা হোমওয়ার্ক করবা। এরপর 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা করবা, সামারি করার দরকার নাই, সামারি করার প্রয়োজন নাই, 1 করবা, 2 করবা। এরপরে হচ্ছে আমাদের করবা হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ 4 এবং 5 করবা, 6 নাম্বারটা রিঅ্যারেঞ্জ করবা। এই যে এই 5টা পার্ট, কালকেও দিয়েছিলাম সেম 5টা পার্ট, আজকেও এই সেম 5টা পার্টই তুমি হচ্ছে হোমওয়ার্ক করবা। এর বাইরে কিন্তু হোমওয়ার্ক করার কোনো প্রয়োজন নাই, এর বাইরে
হোমওয়ার্ক করার কোনো প্রয়োজন নাই। আমরা লাস্ট ক্লাসে একটু বেশি পড়েছি, আজকের ক্লাসে আমরা একটু কম পড়েছি। ডোন্ট ওয়ারি, আমাদের যে বোর্ড কোয়েশ্চেন দেখিয়েছি ভাইয়া তোমাদেরকে কিভাবে সলভ করতে হয়, ধাপে ধাপে একটা জিনিসকে কিভাবে সলভ করে করে যেতে হয়। আমি একটু সামারি করে দেই। তুমি যখন কোয়েশ্চেন আনসারিং করতে যাবা সবার আগে প্যাসেজ পড়বা না, তুমি সুন্দর মতো হচ্ছে বেসিক্যালি আগে কোয়েশ্চেনটা পড়বা, দেন প্যাসেজ পড়বা, তোমার টাইমটা সেভ হবে, তোমার টাইমটা তুমি সেভ করতে পারবা। এরপরে হচ্ছে তুমি যখন সামারি পড়তে যাবা, সামারিটা বেসিক্যালি নিজের ভাষায় লিখবা, কোশ্চেন আনসারিং এবং সামারি নিজের ভাষায় লিখবা, স্ট্রাকচারটা চেঞ্জ করে 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 নিজের ভাষা লেখার চেষ্টা করবা। সামারি 3 ভাগের 1 ভাগ লিখবা, আনইম্পর্টেন্ট লাইনগুলো একদমই আনবা না, আনইম্পর্টেন্ট লাইনগুলো একদমই সেখানে আনবা না। এরপর যখন তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজে যাবা, দেখবা গ্রামাটিক্যাল চেঞ্জ গুলো আসতেছে কিনা, গ্রামাটিক্যাল চেঞ্জ গুলো মাথায় রেখে করবো, আদারওয়াইজ গ্রামাটিক্যাল চেঞ্জ যদি মাথায় না রেখে করো, বক্সের শব্দগুলো যেটা আসছে সেটা যদি লিখে দাও অনেক সময় ভুল হয়ে যাবে। আর উইদাউট ক্লুজ তো নিজের অর্থ বুঝে ভোকাবুলারি এনরিচ করা ছাড়া, গ্রামারটা বোঝা ছাড়া একদম টাফ হয়ে যাবে আমাদের জন্য। আর রিয়ারেঞ্জের ক্ষেত্রে লাস্ট অফ অল রিয়ারেঞ্জের ক্ষেত্রে করতে হবে আমাদের হচ্ছে কোরিলেশন মেইনটেইন করতে হবে, কোরিলেশন মেইনটেইন করে 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 আমাদেরকে পড়তে হবে যে কোনটা কিভাবে আছে, কোরিলেশন একটা সাথে আরেকটা সম্পর্কটা কি, এই সম্পর্কটা বুঝে বুঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো রাজশাহী বোর্ড থেকে এই জিনিসগুলো মেইনটেইন করবা, মানে 2024 সালে রাজশাহী বোর্ড যেটা আছে সেটা দেখে এগুলো হোমওয়ার্ক করবা। গতকালের ক্লাসে কিছু হোমওয়ার্ক দিয়েছি সেগুলো করবা। দুটো হোমওয়ার্কের পোস্ট আমি আজকে রাত 8টা বা 9টার দিকে পোস্ট করে দিলে, 8টা বা 9টার দিকে পোস্ট করে দিলে সেই পোস্টের কমেন্টে তুমি হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করে দিও সবাই। আর ক্লাস যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, রেকর্ডের ভার্সন তো আছেই, ক্লাস লাইভটা তোমার প্রোফাইলে শেয়ার করে রাখো, বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবা সমস্ত লাইভ ক্লাসগুলো। এটা তোমারও ভালো হবে, বন্ধু বান্ধবদের জন্য ভালো হবে। তুমি কতটুকু দেখো, তুমি কতটুকু হচ্ছে মানে জ্ঞান যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান প্রোভাইড করবা, তোমার নিজের মধ্যেও জ্ঞান থাকবে। জ্ঞান বিতরণ করা অফ করে দিবা, তুমিও সেখান থেকে জ্ঞানটা তোমার মধ্যে কমে যাবে। এটা নিয়ম আসলে। তো এই জিনিস আমরা করতে পারি এবং করার চেষ্টা করব। এবং ক্লাস শেষ করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, ভাইয়া, যারা যারা এখনো পর্যন্ত হচ্ছে কি বলে এটাকে ওয়ান শট কোর্সে এনরোল করো নাই, সিম্পলি 10ms লাইভ তোমার এই যে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, 10 মিনিট স্কুল লিখে সার্চ দিলেই এমন একটা আইকন পেয়ে যাবা তোমার মোবাইলে বা কম্পিউটারে, সেম জাস্ট সার্চ দিলে 10ms.com লিখে সার্চ দিলেই হবে। সার্চ দিলে তুমি হচ্ছে তো আমাদের মানে বেসিক্যালি এখানে তোমাদের 25 ব্যাচের জন্য বর্তমানে যে কোর্সগুলো অ্যাভেলেবেল সেগুলো পেয়ে যাবা। এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে এবং মেইনলি যেটা বুঝতে চাচ্ছিলাম, এখানে ওয়ান শট লাইভ ফ্রি কোর্সটা আছে। তো তুমি যদি এখানে আজকে ক্লাসটা করেছো, ক্লাসটা করে কতটুকু বুঝতে পেরেছো, এক্সাম দিতে পারো, তাহলে তোমার পরিপূর্ণতা আসবে। এই পরিপূর্ণতার জন্য ওয়ান শট লাইভ ক্লাসটা তুমি এনরোল করে ফেলে ফ্রিতে, যেহেতু ফ্রিতে তুমি এনরোল করে ফেলবা এবং এক্সাম গুলো দেওয়ার চেষ্টা করবা, তোমার অবস্থানটা দেখার চেষ্টা করবা, কোন কোন জায়গা তোমার অবস্থানটা তুমি কতটুকু বুঝতে পেরেছো, কোন জায়গায় তুমি আছো। আর কেউ যদি চাও যে না এই প্রিপারেশনের বাইরে তুমি আরো এক্সটেন্সিভ প্রিপারেশন নিতে চাও, আরো দারুণ ভাবে তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের জন্য আমাদের এই যে শেষ মুহূর্তে বান্ডেল রয়েছে, বিজ্ঞান বান্ডেল, ব্যবসা শিক্ষা বান্ডেল, মানবিক বান্ডেল, বা কেউ যদি চাও বাংলা ইংরেজি আইসিটি আলাদা করে পড়তে পারবা, আলাদা করে তুমি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে এনরোল করতে পারবা, কোনো প্রবলেম নাই। ইটস টোটালি আপ টু ইউ, তুমি কি ধরনের কোর্সে এনরোল করতে চাও, কোনটা পড়তে চাও, ইটস টোটালি আপ টু ইউ। আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো হয়, সেখানে তোমাদের অন হ্যান্ড যে কোনো জিনিস ডিরেক্টলি সলভ করে দেওয়া হয় 24 আওয়ার্সের ডাউট সলভ সেশনের মাধ্যমে, সেখানে গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জিনিসগুলোকে সলভ করে দেওয়া হয়। সো তোমার প্রিপারেশন হবে 100 তে 100, 100%। তুমি যদি সেরকমটা চাও তাহলে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আমাদের আছে, সেখানে এনরোল করতে পারো, অথবা নিজের পরীক্ষাকে যাচাই করার জন্য তুমি ওয়ান শট ফ্রি কোর্সও জয়েন করতে পারো। তুমি ডিসাইড করো তোমার জন্য কোনটা সুইটেবল হবে এই মুহূর্তের জন্য। ঠিক আছে, ওকে। সো আমরা কথা না বলি, আমাদের ক্লাসটা আজকে এতটুকুই থাকবে। আমাদের অন্য কোনো সময় অন্য কোনো টাইমে দেখা হবে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, আমি আবার আসছি, একটু একটু দাঁড়াও ভাইয়া। ওকে, সো যা যা পড়েছি, যা যা দেখিয়েছি, একটু ভালো মতো করে রিভাইজ করতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি শেষ মুহূর্তে চলে এসেছো, এই মুহূর্তে তোমার ডিটেইলসে পড়ার সুযোগ নাই, প্র্যাকটিসটা এখানে মুখ্য জিনিস। যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমাদের মধ্যে পূর্ণতা চলে আসবে। সো টেস্ট পেপারটা না থাকলেও এখন মডেল কোশ্চেন পেপার আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করে করে যতটুকু পসিবল এগিয়ে যাও। ওকে, সো দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো লাইভ ক্লাসে, অন্য কোনো ক্লাসে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে হয়তো দেখা হতে পারে, বা আমাদের 10ms যে অ্যাপের যে ক্লাসগুলো হয় সেখানেও দেখা হতে পারে। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।